আপনি সামনে আগান, আমি যাচ্ছি আপনার সঙ্গে। কোলে নিতে হবে না। উষা রাজি হয়ে যাওয়াতে ইন্তিশারের ঠোঁটে এক ফোঁটা মৃদু হাসি খেলে যায়। আর কোনো কথা বাড়ায় না, বরং এক মুহূর্তের জন্য মারওয়ার মুখের দিকে তাকায় এবং তারপর ধীর পায়ে হাঁটতে শুরু করে সামনের দিকে। অন্যদিকে উষা নিজের মনে স্থির করে নিয়েছে সে কোনোভাবেই যাবে না। মনটা তার নানা দ্বিধায় ভরে যায়, কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক তখনই মাথায় আসে এক দারুণ বুদ্ধি। সময় নষ্ট না করে উষা হঠাৎ নিজের বাম হাত বাড়িয়ে দেয়, মারওয়ার বাম হাত আঁকড়ে ধরে নিজের হাতে গুজে দেয় আর চোখের পলকে সামনে দৌড়ে যায়। ঘটনাটা এতটা আকস্মিক যে ইন্তিশার এক মুহূর্তের জন্য হতবাক হয়ে পেছনে রয়ে যায়। উষার ঠোঁটে দুষ্ট হাসি ফুটে ওঠে, যেন সে নিজের জয়ের আনন্দে ভেসে যাচ্ছে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকে থাকে না। কয়েক কদম এগোনোর পরেই সে টের পায় কেউ শক্ত করে ও ডান হাত টেনে ধরেছে। শীতল শিরশিরে অনুভূতিতে শরীর কেঁপে ওঠে উষার। পেছনে তাকাতেই চোখে পড়ে ইন্তিশারের কঠিন দৃষ্টি। অদম্য শক্তিতে সে উষার হাত চেপে ধরে রেখেছে। এদিকে মারওয়া দাঁড়িয়ে যায় হতবাক হয়ে। কি ঘটছে, আদৌ কি হতে যাচ্ছে তা কিছু যেন তার বোধগম্য হয় না। এক মুহূর্ত আর দেরি করে না ইন্তিশার। উষাকে টেনে কাছে আনে, তারপর হঠাৎই শক্ত বাহুতে তুলে নেয় পাজা কোলে। উষার মুখ ফ্যাকাশে হয়ে যায় ভয়ে, স্বভাবতই সে ইন্তিশারের গলা শক্ত করে জড়িয়ে ধরে। বুকের ভেতরে তার হৃদস্পন্দন যেন ছুটে চলে তীব্র ভয়ে ও লজ্জায়। ইন্তিশার একবারও পেছনে তাকায় না, দৃঢ় পদক্ষেপে করিডর পেরিয়ে সোজা নিচে নেমে যায়। চারপাশের পরিবেশ স্তব্ধ। উষা শুধু অনুভব করে তার নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণে নেই। পুরোটা সময় বন্দী হয়ে আছে ইন্তিশারের অপ্রতিরোধ্য শক্তি আর ইচ্ছের কাছে। এদিকে যাওয়ার আগে শুধু ইন্তিশার মারওয়াকে বলে যায়, তুমি পাশে চলে যাও মারওয়া, উষাকে আমি ড্রপ করবো ঠিক সময় মতো। কি হলো? এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? কিছু না। বলেই মুখ ফিরিয়ে নেয় ইন্তিশার। রমনা পার্কের বিশাল এক বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে ওরা দুজন। চারদিকে বিকেলের কমলা আভা ছড়িয়ে পড়েছে, যেন প্রকৃতি তাদের মুহূর্তটাকে রাঙিয়ে তুলতে চেয়েছে। বাইকের ওপর বসে আছে উষা, মনের সুখে আইসক্রিম খেতে খেতে মাঝে মাঝে হাসছে। ঠোঁটের কোণে মিষ্টি রং খেলছে। অন্য হাতে শক্ত করে চেপে ধরে আছে একগুচ্ছ রঙিন বেলুন, যেন শৈশব এখনো হাতছাড়া হয়নি। এই তো কলেজ থেকে বেরিয়ে ইন্তিশার সোজা উষাকে নিয়ে এসছে এখানে। উষা রাগ দেখালেও ভেতরে ভেতরে সে মুহূর্তটা উপভোগ করছে নিঃশব্দে। হৃদয়ের গোপন আনন্দ তার চোখ মুখে লুকাতে পারছে না একটুও। অন্যদিকে ইন্তিশার এক দৃষ্টিতে তাকিয়ে আছে উষার দিকে, চোখে এক ধরনের নেশাক্ত দৃষ্টি, গভীর আবিষ্ট থেমে থাকা। উষার ঠোঁটে লেগে আছে সামান্য আইসক্রিমের দাগ। ইন্তিশারের ইচ্ছে হচ্ছে নিজের অশ্রু দিয়ে দাগটুকু মুছে দিতে, তবে নিজেকে সামলায় ইন্তিশার। নিজের অদম্য ইচ্ছেকে অদৃশ্য এক বাঁধনে বেঁধে রাখে। বুকের ভেতরে তীব্র স্পন্দন, নিজেকে অসহায়ভাবে পাগল মনে হতে থাকে ওর। মেয়েটা তিলে তিলে বাড়ছে ওকে, ইন্তিশার ভালো করেই বুঝতে পারে। কি হলো? আপনি আমার আইসক্রিমের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? খেতে চাইলে বলুন, দিচ্ছি আমি। এভাবে তাকিয়ে থাকবেন না দয়া করে, আমার পেট খারাপ হবে। উষার কথায় ইন্তিশারের হুঁশ ফিরে। মেয়েটা কি তাকে অপমান করছে এভাবে? তার তাকানোতে নাকি মেয়েটার পেট খারাপ হবে? কত বড় সাহস, ভাবা যায়? মেয়েটা কি বুঝতে পারে না ইন্তিশার মরে যাবে, তাও কখনো উষার ক্ষতি চাইবে না? মনের মধ্যেই সুপ্ত চিন্তাগুলো চেপে রাখে ইন্তিশার। আপাতত উষাকে মজা দেখানো যাক, তাকে অপমান করার শাস্তি স্বরূপ। ইন্তিশার উষার মুখ বরাবর এগিয়ে যায়। অন্যদিকে সরল উষা ভাবে ইন্তিশার হয়তো আইসক্রিমের জন্য তার দিকে এগিয়ে আসছে। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে উষা ও রাত খাওয়া আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে, নিন, আমি একটু খেয়েছি, আপনি দুবার খাবেন শুধু। বাকিটা আমিই খাবো। সম্পূর্ণ খাবেন না ডক্টর সাহেব, বলে দিলাম আগেই। শান্তভাবে মাথা দুলিয়ে ইন্তিশার হ্যাঁ বোঝায়। উষা যা বলেছে সে তাই করবে। হঠাৎই কোনো পূর্বাভাস ছাড়াই ইন্তিশার ঝুঁকে আসে। তার তপ্ত ঠোঁটজোড়া নিঃশ্বাসের মতো নিঃশব্দে ছুঁয়ে বসে উষার ঠোঁটে লেগে থাকা আইসক্রিমে। মিষ্টি শীতল স্বাদের সাথে মিশে যায় নিষিদ্ধ উষ্ণতার দহন, যেন বরফ গলে যাচ্ছে আগুনের স্পর্শে। উষার চোখ বিস্ফারিত হয়ে যায়, শরীর জমে যায় নিজের জায়গায়। ভেতরে ভেতরে অচেনা এক স্রোত বয়ে যায় রক্তে। হাত পা কাঁপতে থাকে। অদ্ভুত এক অনুভূতিতে নিঃশ্বাস আটকে আসে ওর আবেশে। হাতে ধরা বেলুনের গুচ্ছ ফসকে বেরিয়ে যায় আঙ্গুল থেকে। রঙিন বেলুনগুলো ভেসে ওঠে বিশাল বটগাছের ডালে।
উষা যেন ভুলে যায় চারপাশের অস্তিত্ব। ইন্তিশার একটুখানি বিরতি নাই, কিন্তু চোখ তখনও জ্বলছে তীব্র নেশা। ইন্তিশার মিটিমিটি হাসে উষার অবাক, অসহায় আর লজ্জায় ভেজা চেহারাটা দেখে। আরও লজ্জায় ফেলতে বলে ওঠে, ভ্যানিলা ফ্লেভার বেবি গার্ল, এর আগে তো ফ্লেভারটা এত ভালো লাগেনি, তবে আজ অমৃত লেগেছে। মন বলছে সম্পূর্ণ খেয়ে ফেলে। তবে এত ভালো লাগার কারণটা কি বেবি গার্ল? তুমি অনুমতি দিলে আমি আরেকবার টেস্ট করে দেখবো কি? কারণটা যেভাবেই হোক আমাকে বের করতে হবে বলে আমি মনে করছি। ইফ ইউ অ্যাগ্রি, আইড লাইক টু ট্রাই অ্যাগেন রূপাঞ্চল। উষা নড়ে চড়ে বসে, লাজ রাঙা মুখটা নুয়ে ফেলে, শক্ত হাতে জামার এক অংশ চেপে ধরে, অন্য হাত ঠোঁটের ওপর চেপে বেসামাল সুরে শুধায়, আপনি বজ্জাত গ্রহের প্রেসিডেন্ট, ইতর অসভ্য বর্বর ঠোঁটকাটা প্রাণী। আমাকে হুটহাট এইভাবে আর ছোবেন না, আপনি বলে দিচ্ছি। আর একবার এমন করলে আপনাকে পুলিশে দেবো আমি, নারী নির্যাতনের মামলা দিয়ে। একটা না, পাঁচটা কেস হবে আপনার নামে। শেষবার বলছি, একদম ছোবেন না আমায়। আমার কেমন কেমন হয়। ইন্তিশার প্রত্যুত্তরে জিজ্ঞেস করে, কেমন কেমন হয় বেবি গার্ল? জানি না। আমাকে কি ভালোবাসো? আমার ছুঁয়ে দিলে কাঁপাকাঁপি শুরু হয়। কেমন কেমন হয়? লক্ষণ কিন্তু খারাপ। মিস সালিনা, ইয়ানুর, উষা, আপনার উচিত আমার কাছে থেকে ট্রিটমেন্ট নেওয়া। উষার এক মুহূর্ত সময় নষ্ট করলো না। অবুঝ একরকম অনুভূতি আর লজ্জার মিশ্রণে বাইক থেকে তাড়াতাড়ি নেমে পড়ে। পা নামানোর ভঙ্গিটায় যেন উষার অস্থিরতার পরিচয় দেয়। তারপর হনহনিয়ে হাঁটা শুরু করে সামনের দিকে। চুলগুলো বাতাসে উঠতে থাকে হাঁটার তালে তালে। সেই চলার ভঙ্গিতে ফুটে ওঠে অনমনীয় জেদ। এদিকে পেছনে দাঁড়িয়ে থাকে ইন্তিশার, চোখ দুটো অদ্ভুত এক প্রশান্তিতে ভরে আছে। ঠোঁটের কোণে খেলা করছে মিষ্টি অথচ কৌতুক মাখা এক হাসি। উষা দ্রুত চলে যাওয়া সেই রাগ ভরা হাঁটার দৃশ্য যেন ইন্তিশারের কাছে এক অন্যরকম আনন্দ এনে দিতে থাকে। উষা যতই রাগ দেখাক না কেন, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি অভিমান সবই শেষ পর্যন্ত ঘুরে ফিরে তার কাছে এসে থামবে। ইন্তিশার দাঁড়িয়ে থাকে সেখানেই চুপচাপ। হাসিটা আরো গভীর হয় তার ঠোঁটে, যেন সে আগেই বুঝে ফেলেছে এই ছোট্ট দূরত্ব বেশিক্ষণ স্থায়ী হবে না। উষার প্রতিটি অভিমান, প্রতিটি তাড়াহুড়া শেষ পর্যন্ত সেই গলিয়ে দিতে পারবে নিজের মতো করে। বটগাছটা নিচে দাঁড়িয়ে বিড়বিড় করে, শোনো মেয়ে, তুমি যেন কৃষ্ণের চুলার লাল আগুন, যেখানে থাকো না কেন তোমার উপস্থিতিতে আমার চারপাশে প্রেমের রঙিন হয়ে ওঠে। চারদিকে সন্ধ্যের আবেশ নেমে এসেছে। বিকেলে লাল আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তের আকাশে। গাছের ফাঁক গলে আসা আলো নিভে আসছে, চারপাশ ঢেকে যাচ্ছে ক্রমশ অন্ধকারের ঘন পর্দায়। হালকা বাতাসে দিনের ক্লান্তি মিশে গিয়ে পরিবেশটাকে করে তুলছে আরো নিস্তব্ধ, যেন প্রকৃতি ও দিনের সব কোলাহল গুটিয়ে নিয়ে শান্ত হয়ে যাচ্ছে। সন্ধ্যার এই নীরবতা ধীরে ধীরে গভীর অন্ধকারে ডেকে নিচ্ছে রাতকে। এদিকে শাহ আলম নিবাসে লিভিং রুমে বসে আছে উর্মি মির্জা। বাহারি সব খাবারে টি টেবিলটা ভরিয়ে ফেলেছে বাড়ির গিন্নিরা। তখনও কেউ শান্ত নেই, যেন বিশেষ কিছুর আয়োজন করছে আজকের সন্ধ্যা রাতে। রান্নাঘরে ব্যস্ত হাতে ওশানী আলম আর আঞ্জুমান স্যালাড কাটছেন রাতের ডিনারের জন্য। ওশানী আলমরা দু বোন। উর্মি মির্জা নিজ হাতে ছোট থেকে বড় করেছেন ওশানীকে, সেজন্য বড় বোনের প্রতি ওনার ভালোবাসার শ্রদ্ধা বরাবর বেশি। ওশানী আলমের মুখের কোণে মিষ্টি এক হাসি লেগে আছে, যেন সরতেই চাইছে না সেই হাসি। হাসির কারণ যে তার বোন, তিনি আনন্দিত না হয়ে পারছেন না। এদিকে ততক্ষণে অফিস থেকে বাড়ি ফিরেছেন বাড়ির দুই কর্তা। আনোয়ার সাহেব একজন ব্যবসায়ী, তিনি নিজের কর্মস্থলে ছিলেন। আজ বড় একটা ডিল ফাইনাল হয়েছে ওনার, তিনিও খুশি। আর ইয়ানুর সাহেব সরকারি লোক, তিনি বাড়ি ফিরেই ফ্রেশ হতে চলে গেছেন। বাড়ির বড়রা যে যার মতো ঘরে যেতেই এবার আসে জিয়ান সহ আয়ান। ওরা দু ভাই সোজা নিজের মায়ের কাছে গিয়ে বসে পড়ে। ততক্ষণে আঞ্জুমান ওশানী লিভিং রুমে এসে পড়েছে। নিজের খালাকে দেখা মাত্রই দু ভাই সালাম দিয়ে কুশল বিনিময় সেরে ফেলে। কিছু স্ন্যাক্স বাড়িয়ে দেয় দু ভাইয়ের দিকে আঞ্জুমান। মুখে হাসি টেনে সোজা উর্মি আলমকে বলে ওঠে, আপা, আপনার মনে হয় না এমন সময় এমন প্রস্তাব রাখা উচিত না? মেয়েটা সবে কলেজে যাচ্ছে, স্বপ্নের শুরু এর মধ্যেই এমন কিছু হলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। আমরা জানি জিয়ান ভালো ছেলে, আমাদের মেয়েকে ভালো রাখবে, তবে এইভাবে হুটহাট এত বড় প্রস্তাব মানতে কষ্ট হচ্ছে।
আঞ্জুমানের কথা কর্ণধার হতেই জিয়ান চোখ তুলে তাকায়, তবে কিছু বলে না, নীরব ভূমিকা পালন করে। এদিকে উশানি আলমও চুপ, তিনি তার যার উপর কিছু বলার সাহস পান না। মেয়ে তার হলেও আঞ্জুমান বড় করেছেন অনেক যত্নে, বাড়ির সকলে চোখের মণি। এর মধ্যে নড়ে চড়ে বসে উর্মি মির্জা। সামনের দিকে একটু এগিয়ে এসে আঞ্জুমানের হাতের উপর নিজের হাত রাখেন, ওর হাত জোড়া দিয়ে চেপে আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, আমরা শুধু কাবিন করে রাখবো, তারপর দুবারের যাতায়াত তো লেগেই থাকবে। উষার ইচ্ছে মতো পরবর্তীতে আমরা ধুমধাম করে বিয়ের আয়োজন করব। জিয়ানের বয়স হচ্ছে, আর উষাকে আমাদের পছন্দ অনেক, সেজন্য আর দেরি করতে চাচ্ছি না আপা। তবে উষার মতামত ছাড়া আমি হ্যাঁ বলতে পারছি না। বাড়ির কর্তারা আসুক, তারপর না হয় বাকি কথা হবে। এখন কিছু তো মুখে নিন, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে ততক্ষণে বাড়ির দুই কর্তা লিভিং রুমে হাজির। উর্মি আলম প্রথমে কিছুটা সংকোচ করলেও পরবর্তীতে সাহস করে নিজেদের প্রস্তাব রাখেন বাড়ির কর্তাদের কাছে। শুরুতে নীরব থাকেন দুই কর্তা, যেন ভেবে নিচ্ছেন অনেক কিছু। তবে শেষমেশ ভালো পরিবার, ভালো ছেলে আর মেয়ে কাছেই থাকবে এই ভেবে সম্মতি দেন। তবুও শর্ত জুড়ে দেন, উষার মতামত না জেনে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাকি কথাবার্তা পাকা করার আগে তার ইচ্ছে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার মুখে তখন হাসি ফুটে ওঠে, শুধু জিয়ানের ছাড়া। তার চোখে মুখে ভিন্ন রকম অস্থিরতা, মনের ভেতর চলতে থাকে অন্যরকম হিসেব নিকেশ। সে তো বরাবরই বলেছিল মাকে কাবিনটা আজই করার প্রস্তাব রাখতে, কিন্তু তার কথা যেন কান দিল না। উষাকে সে যত তাড়াতাড়ি সম্ভব নিজের করে নিতে চায়। এইভাবে আর মেয়েটাকে দূরে রাখতে তার একদম ভালো লাগছে না। বাড়ির পরিবেশ শান্ত হলেও জিয়ানের অন্তরে জ্বালা যেন আরও বেড়ে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে কোনো না কোনোভাবে এই ব্যাপারটা সে ত্বরান্বিত করবে। ততক্ষণে সন্ধে শেষে রাত নেমে এসেছে। আলো আঁধারের মধ্যে আলোচনাটা যেন আরও গম্ভীর হয়ে ওঠে। কথার ফাঁকে উষার কথা জিজ্ঞেস করতে উষানি জানায় উষা তার বান্ধবীর জন্মদিনে যোগ দিতে গেছে। সন্ধ্যের মধ্যে ফেরার কথা। 7:15 মাথায় উষা বাড়ি ফিরে। মুখে লজ্জা, ঠোঁটে হাসি নিয়ে সদর দরজা পেরিয়ে ওপরে যেতেই নজরে আসে বসার ঘর ভর্তি মানুষ। এদিকে উর্মি মির্জা উষাকে দেখা মাত্রই ওকে কাছে ডাকে। উষাও বাধ্য মেয়ের মতো চুপচাপ খালামণির কাছে যায়। মনের মধ্যে উষার অস্থিরতা কাজ করে। সে যা ভাবছে তা যেন না সত্যি হয়। উষা অনুভব করতে পারে ওর অস্বাভাবিক হৃদস্পন্দন। ছোট ছোট পায়ে উর্মির সামনে দাঁড়াতেই নিজের পাশে বসিয়ে নেয় উর্মি মির্জা। উষার কপালে আদর স্পর্শ দিয়ে বলে, মামুনি, ফ্রেন্ডসের জন্মদিন কেমন কাটলো? আস্তে মাথা দুলিয়ে বলে। ভালো খালামণি। উষা থুতনি ধরে উঁচু করে উর্মি মির্জা মমতা ভরা চোখে বলে ওঠে, উষা মামুনি, খুব শীঘ্রই তোমাকে আমার পুত্রবধূ করছি। এমন সোনার টুকরোকে আর এইভাবে রাখবো না। আমার হাতের আচার খাওয়ার জন্য কষ্ট করে মির্জা বাড়িতে যেতে হবে না। তার থেকে বরং সারা জীবনের জন্য বিনা কষ্টে আচার খাওয়ার ব্যবস্থা করি। ভালো না মামুনি? যার ভয় পেয়েছিল ঠিক তাই। উষার গা কেমন দুলিয়ে ওঠে। সে তো তার রেড চেরিকে ভালোবাসে, যতই না স্বীকার করুক। তবে উষা জানে কতটা তীব্রভাবে সে ইন্তিশারকে চেয়েছে। উষা নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। আর এক মুহূর্ত এখানে থাকলে হয়তো উষা পাগল হয়ে যাবে। তাড়াহুড়ো করে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতেই সবাই হাসে। হয়তো ভাবছে উষা লজ্জা পেয়েছে, কিন্তু উষা উপরে যেতেই পেছনে থাকা আন্নি ওর পেছনে ছোটে। মেয়েটা যে কষ্ট পেয়েছে আন্নি বুঝতে পারে। পরিবারের মুখ চেয়ে মেয়েটা চুপ করে চলে গেছে, কেউ বুঝতেই পারেনি। আন্নি যতক্ষণে উপরে উঠেছে ততক্ষণে উষা নিজের দরজা লাগিয়ে ফেলেছে। শত দরজা ধাক্কা দিয়েও খুলতে পারেনি দরজা। কোনো কিছু না ভেবে আন্নি মোবাইলে কিছু একটা টাইপ করে পাঠিয়ে দেয় কাউকে, আর নিজে মনমরা হয়ে চলে যায় নিজ ঘরে। এদিকে উষা ওয়াশরুমের ভেতর হাওমাও করে কাঁদছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মিশে যাচ্ছে টানা শাওয়ারের পানির সাথে। বিন্দু বিন্দু পানি উষার সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। কাপড়গুলো ভিজে লেপ্টে আছে গায়ে, যেন উষা নিজেকে লুকাবার শেষ আশ্রয় খুঁজে নিয়েছে পানির আড়ালে। এইদিকে শাওয়ারের নির্দয় স্রোত উষার মুখ বেয়ে চোয়াল ধরে নেমে যাচ্ছে বুকের দিকে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে উষা, কোনোভাবেই কান্না থামাতে পারে না। পানি আর অশ্রুর ফারাক যেন মুছে গেছে, দুটো একাকার হয়ে গড়িয়ে পড়ছে অবিরাম। চুল ভিজে কাঁধের উপর লেপ্টে গেছে। ঠান্ডা পানির স্পর্শে উষার শরীর কেঁপে উঠছে বারবার।
উষা বারবার শ্বাস নিতে গিয়ে হোঁচট খায়, কান্নায় গলা ভেঙে আসছে। পানির নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উষা বিড়বিড় করে প্রলাপ বকতে থাকে। আই লাভ ইউ রেড চেরি, আই লাভ ইউ, আই কান্ট লিভ উইদাউট ইউ। ইস, হাতের কি অবস্থা করেছিস! তুই কি নিজে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিস? ছাড় তো, কিছু হয়নি আমার, সামান্য কেটেছে। রাফাত পুনরায় হাতটা টেনে ধরে চিন্তিত স্বরে বলে, সামান্য কেটেছে? গভীরভাবে ক্ষত হয়েছে, হাতটা ফুলে আছে। তুই এসব পাগলামো করলেই কি সব ঠিক হয়ে যাবে? এসব বন্ধ করিনু। আঙ্কেল আন্টির সাথে কথা বলেও বাড়ির প্রস্তাব পাঠানোর ব্যবস্থা কর। আর তুই যেভাবেই হোক উষার সাথে কথা বল, ওকে মানিয়ে ফেল। উষা যতক্ষণ না নিজের মনের কথা বলছে আমায়, ততক্ষণ আমি চুপ থাকবো। আর বিয়ে আমি কখনো হতে দেব না। ভালোভাবে মেনে না নিলে কিভাবে জোর করতে হয় সেটা ইন্তিশার ভালোভাবে জানে। এদিকে ততক্ষণে রাফাত তুলো হাতে ক্ষত পরিষ্কার করছে, অ্যান্টিসেপটিক ব্যবহার করছে তুলো দিয়ে যত্ন সহকারে। ডান হাতে তালুতে কাচের টুকরো গেঁথেছে। কিছুক্ষণ আগে জিয়ানের কথা শুনতে পেরে রাগের বশে সজোরে ঘুষি মেরে বসেছে দেওয়ালের সাথে লাগোয়া গোলাকৃতি মিররটায়। মুহূর্তে চূর্ণ চূর্ণ হয়ে ভেঙে যায় স্বচ্ছ মিরর। ফলাফল স্বরূপ গেঁথে গেছে ডান হাতে তালুতে। ভাঙা কিছু শব্দে পাশের ঘর থেকে রাফাত ছুটে এসে এমন ঘটনার সম্মুখীন হয়। এদিকে রাফাত টেনে কাছের টুকরো বের করা মাত্র গলগল করে রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত দেখে রাফাত বিচলিত হলেও খবর নেই ইন্তিশারের। যেন রোজকার ঘটনা, তার এতে কিছু যায় আসে না। নিস্তব্ধ ঘরের ফাঁকা দেওয়ালে শূন্য চোখে তাকিয়ে যেন মনের মধ্যে কিছুর হিসেব নিকেশ করছে। এর মধ্যে ডান হাতটা সতর্কতার সাথে ব্যান্ডেজে মুড়িয়ে ফেলে রাফাত। প্রফেশনাল ভঙ্গিতে সম্পূর্ণ কাজ শেষে উঠে চলে যায় ওয়াশরুমে। হাতে রক্ত লেগেছে ধুয়ে ফেলার জন্য। রাফাত চলে যেতেই ইন্তিশার উঠে দাঁড়ায়। সোজা হেঁটে বারান্দায় গিয়ে ডিভানে বসে পড়ে। ভাবছে উষাকে কল করবে কিনা। আন্নির ভাষ্যমতে উষা দরজা লক করেছে অনেক আগে, এখনো খুলেনি। ইন্তিশারে দুশ্চিন্তা হতে থাকে, মেয়েটা কষ্ট পাবে, তবে মুখ ফুটে কিছু বলবে না। ইন্তিশারও নাছোড়বান্দা, মনের খবর জেনেই ছাড়বে। কি হলো, কি ভাবছিস? কিছু না। বিয়েটা ভাঙার কোনো আইডিয়া পেলি? আমার মন বলছে উষা না করবে, আর উষা না করলেই দেখবি বিয়েটা আর বাড়াবাড়ি হবে না। তখন আমরা তোর আর উষার প্রস্তাবটা রাখতে পারবো বিনা দ্বিধায়। ইন্তিশার আর কথা বাড়ায় না, কথার বিপরীতেও কিছু বলে না। বাইরে নিকষ কালো অন্ধকার, দূরের ব্যস্ত শহরের বাহারি ক্ষীণ আলো আসছে লনের দিকে, সাথে বয়ে আনছে অনিশ্চিত ভবিষ্যৎ, ভয় আর অপূর্ণতার গল্প। মাংসপেশির আড়ালে থাকা হৃদযন্ত্রটা আজ খুব বেসামাল। ইন্তিশার বাইরে চেয়ে লম্বা করে শ্বাস টানে, আবার সাথে সাথেই ছেড়ে দেয়। ফোন ঘেঁটে কল দেয় উষার নাম্বারে। একবার দুইবার করে প্রায় 15টা কল দিলেও ওপার থেকে ভেসে আসে শুধু মহিলা কণ্ঠস্বর। ফোনটি বন্ধ রয়েছে। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ইন্তিশারের রাগ হু হু করে বাড়তে থাকে। মেয়েটা কি তাকে টেনশনে ফেলে মজা নিচ্ছে? একবার শুধু নিজের করুক, তারপর বোঝাবে মজা। খুব বাড় বেড়েছে, এর শাস্তিও পাবে। ইন্তিশার আর বসে থাকতে পারে না। উদাসীন চোখে ফোনটা হাতে নিয়ে রুমে ঢুকে যায়। কালকে অপারেশন আছে, আর দেরি করলে চলবে না। প্রফেশনাল জীবনে আবেগের কোনো দাম নেই, এটা ইন্তিশার ভালো করেই জানে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে উষা। ফোনটা মেঝেতে অবহেলায় পড়ে আছে। চারদিকে ছড়িয়ে আছে ভাঙা টুকরো। বুঝতে বাকি নেই ফোনটা ভেঙে ফেলা হয়েছে। উষার পাশে বসে আছে আন্নি। আন্নিও চোখের কার্নিশে পানি চিকচিক করছে, আর ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওশানি। চোখের সামনে কিছুক্ষণ আগের ঘটনা ভেসে উঠছে। মেয়ের আগতি ভরা কণ্ঠস্বর কানে বাজছে, বারবার মিনতি করে বলছে, মা, আমি অন্য কাউকে ভালোবাসি। এ বিয়ে কোনোভাবেই সম্ভব না। আমি কোনোভাবেই জিয়ান ভাইকে বিয়ে করতে পারবো না। সব সময় যাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছি তাকে কিভাবে নিজের স্বামী হিসেবে মেনে নেব? আমি রাজি না মা, তুমি প্লিজ জোর করো না। মেয়ের কথায় মাথা যেন আকাশ ভেঙে পড়ে। তবুও নিজেকে সামলে ওশানি জিজ্ঞেস করে, ছেলেটাকে? মাথা নিচু করে ফেলে ওষা। জামার একাংশে আঙ্গুল গোটাতে থাকে। মায়ের কাছে নিজের ভালোবাসার কথা বলতে লজ্জা, ভয়, সংকোচ সব যেন চেপে ধরেছে। তবুও আমতা করে বলে, অহনাপুর দেপুর ডক্টর সাহেব মা। ওশানি আলমের শরীর অস্বাভাবিকভাবে দুলে ওঠে, জায়গা থেকে কয়েক কদম পিছিয়ে যায়। মেয়ের সরল মুখে তাকিয়ে তিক্ত স্বরে জিজ্ঞেস করে, তার আসল পরিচয় জানো? আদৌ কে সে? তৎক্ষণাৎ উষা মাথা ঝাঁকিয়ে জবাব দেয়, আমি জানি মা, উনি তোমাদের কাছে সব লুকাতে বললেও আমি চিনে ফেলেছি।
মা প্লিজ বিয়ে নিয়ে জোর করো না, আমি ভালোবাসি আমার রেড চেরিকে। সপাটে উষা নরম গালে চড় মেরে বসে উষানি। প্রথম ও শেষ সন্তান হিসেবে যে মেয়ের গায়ে কোনো দিন ফুলের টোকাও দেয়নি, আজ সরাসরি চড় বসালো। মেয়েটা বারবার ভালোবাসার কথা বলে বেহায়াপনা করছে। মা হিসেবে মেয়ের জীবনে অনিশ্চিত স্বামী জুটুক, এটা কে চাইবে? উষানিও চায় না ইন্তিশারের সঙ্গে মেয়ের সম্পর্ক হোক। চোখের সামনে ভেসে ওঠে 8 বছর আগের ঘটনা, যেদিন রাতে এর অন্ধকারে দেশ ছেড়েছিল। আবারও ভেসে আসে গত সপ্তাহের হুমকি মাখা চিঠি। এতদিন পর আবারও হুমকি ফিরে এসেছে। আসন্ন ভয়াবহতা উষার জীবন কেড়ে নিতে পারে। কোনোভাবেই উষানি চায় না ইন্তিশার তার মেয়ের জীবনে আসুক। ছেলে হিসেবে ইন্তিশার কোটিতে এক, তবে যে ছেলের পেছনে এমন শত্রু লেগে আছে, তার জেরে মেয়ের ক্ষতি হবে না, এর কি গ্যারান্টি? আমি তোমার মুখে আর একটা কথাও শুনতে চাই না উষা। আমি তোমার খালামণিকে কথা দিয়েছি, জিয়ানের বউ হবে তুমি, এটাই আমার ফাইনাল ডিসিশন। চুপচাপ মেনে নিতে হবে। তোমার স্বামী হবে জিয়ান, ইন্তিশার নয়। টলমলে চোখে মায়ের দিকে তাকায় উষা। গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, রক্তিম হয়ে ফুলে আছে গাল। তবুও 1 পা 2 পা করে এগিয়ে আসে, মায়ের সামনে দাঁড়ায়। হাত বাড়িয়ে মায়ের হাত দুটো টেনে ধরে, নরম হাতে শক্ত করে চেপে ধরে। কণ্ঠ রোধ হয়ে আসে কান্নায়, তবুও নরম স্বরে বলে, মা। উষা নিমুখ ফিরিয়ে নেয়, কোনো জবাব দেয় না, বরং হাত ছাড়াতে চাইলে উষা আরো শক্ত করে ধরে। মুহূর্তের মধ্যে হু হু করে কেঁদে ওঠে উষা। ঘর আরো নিস্তব্ধ হয়ে উঠে তার কান্নায়। বাইরে তখন ভারী রাত। আকুতি ভরা কণ্ঠে উষা আবার বলে, মা এইভাবে মুখ ফিরিয়ে নিও না। তুমি কথা না বলে যেমন আমার দম বন্ধ হয়ে আসে, তেমনি ওনাকে ছাড়াও আমার সব শূন্য লাগে। তুমি আমায় যেমন অনেক কষ্টের পর পেয়েছো, আমিও দীর্ঘ 8 বছর পর নিজের প্রথম অনুভূতি, আবেগ আর ভালোবাসার মানুষটাকে পেয়েছি মা। এই জায়গায় আমরা কি একই অবস্থায় নেই? উষার কথায় রেগে যায় উষানি। এক ঝটকায় হাত ছাড়িয়ে বলে, তুমি খুব বাড়াবাড়ি করছো উষা। আমার মেয়ে হয়ে এতটা বেহায়াপনা করবে ভাবিনি। তুমি তোমার পরিস্থিতির সাথে আমার অবস্থান মিলাতে চাও? দুইটাই সম্পূর্ণ আলাদা। আমাকে কঠোর হতে বাধ্য করো না। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, বিয়েটা খুব দ্রুত হবে। তুমি মুখ খুললে ভুলে যাব আমি তোমার মা, ভুলে যাব তুমি আমার মেয়ে, ভুলে যাব রক্তের সম্পর্ক। উষার পা দুলে ওঠে, নিজেকে সামলাতে না পেরে টালমাটাল হয়ে পড়ে যায় মেঝেতে। ছুটে গিয়ে মেয়েকে ধরতে চান উষানি, কিন্তু উষা হাত উঁচিয়ে বারণ করে। পুতুল আদলের মেয়েটার মুখে স্পষ্ট অভিমান ফুটে উঠেছে। মেয়ে চোখে নিজের প্রতি ঘৃণা উপলব্ধি করেন উষানি। চোখ নামিয়ে বিছানার এক পাশে বসে পড়েন। এমন সময় হাট করে দরজার নব মুচড়ে ঘরে প্রবেশ করে আন্নি। এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল, ভেবেছিল চলে যাবে, কিন্তু পারেনি। সোজা এসে বসে পড়ে উষার পাশে। ততক্ষণে উষার লালাপ গালে কালচে দাগ বসে গেছে। বুকটা কেঁপে ওঠে আন্নির। সত্যি কি ভালোবাসার এত শক্তি? ভালোবাসলে কি এমনভাবে কাঁদতে হয়? মা মেয়ের সম্পর্কের ভাঙন ধরে আন্নি ঠিক জানে না, তবে যতটুকু বোঝে উষার কষ্টটা অনুভব করতে পারে। আন্নি উষার গালে আলতো করে আঙ্গুল ছোঁয়ায়। চোখের পানি চিকচিক করে ওঠে তারও। নিজেকে সামলে চাচির দিকে অনুনয় করে বলে, চাচিমা, আপনি উষার প্রতি এত কঠোর হবেন না দয়া করে। ইশতিয়াক ভাইয়া অনেক ভালো, উষা তার সাথে ভালো থাকবে। তাহলে কেন রাজি না? ভালোবাসা যদি পাপ হয়, তাহলে অহনাপুর বেলায় এতটা নির্দয় কেন হননি আপনারা? একটু থেমে আবার বলে, বাবা চাচু বলেছেন উষার মতামত সবার আগে। তাহলে আপনি জোর করছেন কেন বিয়েতে? আপনি জোর করলে আমি বাধ্য হয়ে সবাইকে সত্যিটা বলে দেব। উষানি নির্বাক হয়ে যায়। আনের প্রতিটা কথা সত্যি, কিন্তু নিজের বোনের প্রতি ভালোবাসা আর মেয়ের ভবিষ্যৎ দুটোকে একসাথে মেলানো যায় না। তাই কিছুই বলে না, শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে নদীর দিকে। এমন সময় কল্পনার জগৎ থেকে হুঁশে আসেন মেয়ের ডাকে। চোখ মুছতে মুছতে উষা কাপা কণ্ঠে বলছে, আমার প্রতি কেন এত নিষ্ঠুরতা মা? দাও না আমার ভালোবাসার মানুষটাকে আমার করে নিতে। ফিরিয়ে নাও তোমার কথাগুলো। আমি তোমায় যেমন চাই ঠিক তাকেও ততটাই চাই। মা, শেষে দেখা যাবে আমার সুখ দিতে গিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দিলে। উষার এই কথা আর সইতে পারে না উষানি। রাজি হবার কথাও ভাবতে পারে না। মেয়ে কষ্টে থাকলেও বেঁচে তো থাকবে, এই ভরসাই যথেষ্ট। পরিবারের বিরুদ্ধে গেলেও যাবেন, মেয়ের চোখে ঘৃণার পাত্র হলেও মেনে নেবেন। কিন্তু সত্যিটা তিনি কোনোভাবেই মেয়েকে জানাতে পারবেন না। তার চেয়ে বরং তিনিই থাকুক খারাপের আসনে। মুহূর্তেই শব্দ করে দরজা টেনে ঘর থেকে বেরিয়ে যান উষানি। উষানি বেরোতেই হু হু করে কেঁদে ওঠে উষা।
ভালোবাসার মানুষের জন্য কিভাবে নিজের মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করবে। উষা যে এতটা স্বার্থপর নয়, তবুও মায়ের কথার বাইরে যাবে না সে। মায়ের ইচ্ছায় হবে তার সিদ্ধান্ত। পাশে বসা আন্নির কোলে মাথা রেখে ফিসফিস করে বলে, এসব কথা কাউকে যেন না জানাস, এমনকি আমার অশুভ ডক্টর সাহেব কেউ না। সেপ্টেম্বর ৯, ২০২৫। সকালের মিষ্টি আলো ধরনের বুকে ছড়িয়ে পড়ছে। পাখির কলতানে শহরের অলিগলি জেগে উঠছে। শাহ আলম নিবাসে পরিবেশ আপাতত স্বাভাবিক। গতকালের ঘটনার কিছুই কেউ জানে না, তবে মা মেয়ের সম্পর্কে পরিবর্তনের ছাপ স্পষ্ট। আর তার রেশে আন্নিও নীরব। ঘড়িতে তখন ৮:৩০। আন্নি আর উষা কলেজের জন্য প্রস্তুত হয়ে নিচে নামে। দুজনের মুখেই থমথমে ছাপ, বিশেষ করে উষার বাম গালে ৫ আঙ্গুলের দাগ এখনো স্পষ্ট। কালচে ছাপ হয়ে লেগে আছে নরম ত্বকে। সবার চোখ এড়াতে চুলে ঢেকে রেখেছে সে। অন্যদিকে রান্নাঘরে থাকা আঞ্জুমান ডেকে ওঠে নাস্তা করার জন্য, কিন্তু কারো মন মেজাজ ভালো না থাকায় না খেয়ে বেরিয়ে যায় তারা। আঞ্জুমান পেছন থেকে ডাকলেও কেউ ফিরে তাকায় না, শুধু রান্নাঘরের এক কোনায় দাঁড়িয়ে উষানি নিঃশব্দে চোখ মুছে নেন। ইনু, এভরিথিং ওকে? এত জরুরি তলব করলি কেন? রাফাতের প্রশ্নে মাথা তুলে তাকায় ইন্তিশার। সকালবেলা টানা ডিউটির সাথে অপারেশন সেরে সবে মাত্র কেবিনে ফিরেছে সে। ক্লান্ত শরীরটা যেন চেয়ারে ভেঙে পড়তে চাইছে, কিন্তু ভেতরের একরক্ষা জেদ বসে থাকতে দিচ্ছে না। তাই ক্লান্তির মাঝে রাফাতকে ডেকে পাঠিয়েছে, আর রাফাত হাজিরও হয়েছে। এদিকে কেবিনের সাথে সংযুক্ত ছোট্ট একটা রান্নাঘর। সেখানে সাজানো আছে কফির সামগ্রী, কাপ, বিন, কেটলি, মগ আর কিছু চামচ। শরীর ব্যথায় বিদ্রোহ করলেও ইন্তেশার ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোয়। কপালে চাপা ব্যথা, হাতে ক্ষতের জ্বালা, সব মিলিয়ে যেন প্রতিটি অঙ্গ বিদ্রোহ করছে, তবুও থামে না। ঠিক তার কিছুক্ষণ পর ইন্তেশার বেরিয়ে এলো, হাতে দুটো ধোয়া ওঠা কফির কাপ সহ। এক কাপ এগিয়ে দিল রাফাতকে, আরেকটি নিজের হাতে রেখে সোফায় বসলো। কফির ঘ্রাণে দুজনের নীরবতা ভাঙে। রাফাত কাপ হাতে নিয়ে মৃদু হেসে বলে, তুই তো ডাক্তার মানুষ, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখা দরকার। এত ক্লান্তির মাঝেও আবার কফির ঝামেলা। ইন্তেশার হালকা হেসে এক চুমুক খেলো। চোখে ক্লান্তি থাকলেও ভেতরে অন্যরকম আলো জ্বলছে। শরীরে ক্লান্তি একদিকে, মনটা অশান্ত। মনকে সামলাতে এসব দরকার। রাফাত কৌতূহলী দৃষ্টিতে তাকায়। কথাটা বেশ গম্ভীর শোনাচ্ছে, কিছু লুকাচ্ছিস নাকি? কিছুক্ষণ নীরব থেকে ইন্তিশার কাপটা টেবিলে নামালো, কণ্ঠে দৃঢ়তা মিশল। আজ সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছে উষাকে প্রপোজ করব। আমার বাচ্চা বউ হওয়ার প্রস্তাব রাখবো। রাজি হলে সরাসরি কাজে নিয়ে হাজির হব শাহ আলম নিবাসে। রাফাত বিস্মিত চোখে তাকিয়ে বলল, সত্যি এতদিন জেদ করেছিলি, সময় আসুক, ঠিকঠাক হোক, তারপর বলবি। আর আজ হঠাৎ? ইন্তিশার ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে মাথা নাড়ল। জীবন কারোর জন্য অপেক্ষা করে না। বুঝলাম উষাকে ছাড়া আমার পৃথিবীটা অসম্পূর্ণ, তাই আর দেরি না। কিছুক্ষণ ভেবে রাফাত মুচকি হেসে বলে ওঠে, তুই সত্যিই বদলেছিস। তবে উষাকে কিভাবে নিয়ে আসবি সন্ধ্যায়? সরাসরি ডাক দেওয়া তো সম্ভব নয়। ইন্তিশারের চোখে দুষ্টুমি খেলা করে। আন্টির সাথে কথা বলেছে, অনেক কষ্টে রাজি করিয়েছে। উষাকে ঠিক সময় জায়গা মতো নিয়ে আসবে, বাকিটা আমার দায়িত্ব। রাফাতের চোখে মুগ্ধতা ঝিলিক দিল। সাবাস ইন্তিশার, আজ তোকে ডাক্তার নয়, প্রেমিক হিসেবেই দেখছি। তবে সাবধান, উষার সামনে আবার এত কঠিন হয়ে যাস না। মানুষের হৃদয় বোঝার জন্য প্রেসক্রিপশন লাগে না। ইন্তিশার মৃদু হেসে কফির শেষ চুমুক খেলো। চোখ বন্ধ করতে সামনে ভেসে উঠল সন্ধ্যার ছবি। চাঁদের আলোয় মোড়া আকাশ, বাতাসে কফির মতোই উষ্ণতা। আর তার হাতে ধরা আংটি উষার আঙ্গুলে জড়িয়ে যাবে, এক নীরব অথচ দৃঢ় প্রতিশ্রুতির মতো। ভারী কাঠের দরজার নব আস্তে মুচড়িয়ে ঘরে প্রবেশ করলো আন্নি। এক পা করে সতর্ক ভঙ্গিতে এগিয়ে এসে ঠিক ঘুমন্ত উষার বিছানার পাশে দাঁড়িয়ে পড়ল। বিকেলের কমলা রঙা আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে মেঝেতে ছায়া আঁকিবুকি ফেলছে। সময় হাতে নেই, সন্ধ্যার আগে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। আন্নি গভীর একটা নিঃশ্বাস ছাড়ল ফুস করে। হাতে থাকা শপিং ব্যাগ দুটো বেড সাইডে নামিয়ে মুখ উষার দিকে ঝুঁকিয়ে ধরে কণ্ঠে কড়া স্বরে ডাকতে থাকলো, উষা, ওঠ ওঠ বলছি। কিন্তু মেয়েটার ঘুম এতটাই গভীর যে একটুও নড়ল না। আনির বিরক্তি চরমে উঠল। নিজের কপালে চাপড় মেরে মনে মনে বিড়বিড় করতে থাকলো, কেন যে দায়িত্ব নিলাম। ইন্তিশার ভাইয়া আমায় পানিতে ডুবিয়ে মারবে যদি আজকে ওকে সময় মতো না পৌঁছাতে পারি।
চোখ মুখে হতাশা আর বিরক্তি নিয়ে আন্নি আবারও উষার কাজ ঝাঁকাতে লাগলো। নরম শরীরটা শুধু হালকা দুলল, কিন্তু জেগে ওঠার কোনো লক্ষণ নেই। ধৈর্যের বাঁধ ভাঙে আন্নির। পাশে টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে বিন্দুমাত্র দ্বিধা না করে সজোরে ছুঁড়ে দেয় উষার মুখের ওপর। হঠাৎ পানি ঝাপটায় ধরফর করে উঠে বসে উষা। ভেজা মুখে হাত বুলিয়ে চোখ ডলতে ডলতে সামনে তাকাতেই আন্নির দাঁত কালানো রাগী মুখ চোখে পড়ল। উষা বিরক্ত কণ্ঠে বলল, তুই পাগল নাকি আন্নি? এটা কি করার মতো কাজ হলো? আন্নি ঠোঁট কামড়ে হেসে উঠল তিরিক্ষিভাবে। পাগলামি করলাম বটে, নইলে তুই আজ সারা জীবন ঘুমিয়ে কাটিয়ে দিতি। চটপট রেডি হয়ে নে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। না গেলে হয় না, আমার ঘুম পাচ্ছে ভীষণ। তুই নুহানদের সাথে চলে যা, আমি অন্য কোনো সময় যাব ঘুরতে। আন্নি উষার হাত ধরে সোজা টানতে থাকে আর বিড়বিড় করে বকতে থাকে, কতদিন পর সবাই একসাথে ঘুরতে বের হব, আর তুই নাটক করছিস। মোমো আসবে যেখানে সেখানে তুই না করিস। যা তাড়াতাড়ি ওঠ, বেডে রাখা ব্যাগে ড্রেস আছে, ওগুলো পরে আয়। আমি নিজে শপিং করেছি তোর আর আমার জন্য। এখন দ্রুত রেডি হ, সময় বেশি নেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সন্ধ্যার আলো ধীরে ধীরে গাঢ় হয়ে যাচ্ছে। টার্মিনাল 1-এর বিশাল গেটের ভেতর দিয়ে এক পুর ব্যক্তি বেরিয়ে এলো। হাতে ভারী লাগেজ, পরনে নিখুঁত কাটসাট করা স্যুট। হাঁটার ভঙ্গিমায় দৃঢ়তা যেন চারপাশের ভিড়কে তার অস্তিত্বের কাছে তুচ্ছ করে। পেছনে কালো পোশাকধারী কয়েকজন ছায়ার মতো অনুসরণ করছে তাকে। দূর থেকে দেখলে কেউ ভেবে নিতে বাধ্য অবশ্যই কোনো ধনী প্রভাবশালী ব্যক্তি। বিমানবন্দরের ব্যস্ত পরিবেশে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে আসে। দোকানদার থেকে যাত্রী সবার চোখ আটকে রইল লোকটির ওপর। তার উপস্থিতি চারপাশের কোলাহল ভেদ করে অস্বাভাবিকভাবে গাঢ় হয়ে উঠছে। এমন সময় বাইরে এসে দাঁড়ালো একে একে 4টি কালো গাড়ি। হেডলাইটের আলোয় তাদের রূপ আরও রহস্যময় হয়ে ওঠে। গাড়িগুলো পাশাপাশি দাঁড়িয়ে থাকায় পুরো দৃশ্যটা যেন কোনো সিনেমা দৃশ্যের মতো মনে হয়। লোকটি থেমে কারো দিকে হাত হালকা ইশারা করতে সঙ্গে সঙ্গে তার হাতে ধরা ফোনে নতুন বাংলাদেশি সিম ঢুকিয়ে দেওয়া হয়। মুহূর্তেই কল করে কাউকে। কয়েক মুহূর্ত গভীর মনোযোগে কথোপকথন চলল। কণ্ঠস্বর নিচু হলেও ভঙ্গি ছিল দৃঢ়। তারপর হঠাৎ কলটা কেটে দিয়ে ফোনটি পকেটে রাখে লোকটি। চোখে মুখে অদ্ভুত এক স্থিরতা। এর মধ্যে লাগেজগুলো একে একে গাড়িতে তোলা শেষ। লোকটি সামনের গাড়ির দরজা খুলে ভেতরে বসে। চোখ গিয়ে পড়ে সিটের কোনায় আগে থেকে বসা এক অল্প বয়সী ছেলের দিকে। ছেলেটির চোখে অদ্ভুত এক দৃষ্টি, ভয় আর অস্বাভাবিক প্রশান্তির মিশ্রণ। যেন দীর্ঘদিনের অপেক্ষার পর সেই মুহূর্তটির জন্য প্রস্তুত ছিল। আপনাকে স্বাগত মিস্টার রায়ান। স্বাধীন হাত বাড়িয়ে ইংলিশে কথাটি বলে। সৌজন্য দিয়ে ধরে রাখা হাতের দিকে তাকিয়ে সামনে বসে থাকা রায়ান সাহেবও হ্যান্ডশেক করে। তিনি যে কাজে বাংলাদেশে এসেছেন তা দ্রুত সারতে হবে। খুব কায়দা করে ইন্তিশারের অ্যাসিস্ট্যান্টকে ফাঁসিয়েছে। এখন তার সামনে বসা ছেলেটা হবে তার দাবার গুটি। যত কাজ সব ছেলেটার মাধ্যমে করানো হবে আর তিনি থাকবেন আড়ালে। মুখে হিংস্র হাসি ফুটিয়ে উঠল রায়ান সাহেবের। বাস্টারটা এখন কোথায়? আমার মেয়েকে মরণ যন্ত্রণায় ফেলে এখানে ফুর্তি করছে? না, তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তোমাকে যা বলেছি সব করেছো? মাসুম চেহারার আড়ালে থাকা শয়তানি সত্তা বেরিয়ে আসে। চোখে মুখে লোভাতুর এক দৃষ্টি। জিভটা কুৎসিতভাবে লেহন করে স্বাধীন শোধায়, আজ সন্ধ্যায় বিশাল আয়োজন হয়েছে। উষা ম্যামকে বিয়ের প্রপোজাল করবেন। আমি ইনভাইটেড, চাইলে আপনাকেও নিয়ে যেতে পারি। এখনো সময় হয়নি আমার সবার সামনে যাওয়ার। তবে আজকেই ইন্তিশার ইয়াসিরের জীবনের শেষ দিন। যত আনন্দ করার আছে নরকে গিয়ে করবে। চোখে মুখে হিংস্রতা আরো দৃঢ়। খারাপ কিছু যে প্ল্যান করেছে তা স্পষ্ট। স্বাধীনও হাসে শয়তানি হাসি। স্বাধীন হাতে ধরা কিছু পেপারস রায়ান সাহেবের দিকে এগিয়ে দেয়। আমতা আমতা সুরে শুধায়, মিস্টার রায়ান, আমাদের ডিল কি আপনার মনে আছে? চোখ শুরু করে রায়ান সাহেব বলে, রিল্যাক্স স্বাধীন, আজ সব শেষ হবে। আর ওষা তোমার বেড়ে? শেষ তো হবেই, তবে শুধু ডক্টর ইমতিয়াজ নয়। আমি চাই তার ছায়াটাও মাটির সাথে মিশে যাক। ভুলিনি সেদিনের অপমান। আর শালির ফিগার মনে হলেই তো মাথায় আগুন জ্বলে ওঠে। সেখানে ডাক্তারের প্রেমে পড়া স্বাভাবিক। আজ রক্ত ঝরবে স্বাধীন। শুধু একজন নয়, যারা ওকে বাঁচাতে আসবে তাদেরকেও খবর উপহার দেব।
তাহলে আজ রাতটা ইতিহাস হবে। আগুন, রক্ত আর চিৎকারে ভরে উঠবে চারিদিক। ঠিক তাই, আর সেই চিৎকার শুনেই আমরা উদযাপন করব আমাদের জয়। বসুন্ধরা দক্ষিণ প্রান্তে রেসিডেন্সিয়াল এলাকার নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল 5 তারকা রেস্টুরেন্ট। সোনালি আলোয় ভেজে আছে তার বহির্ভাগ। সন্ধ্যার পর্দা নামতে রাতের গাঢ় আবরণে মোড়া চারপাশ যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। ঝলমলে আলো ছটায় ভেসে যাচ্ছে নীরবতা, আর শহরের কোলাহল থেকেও আলাদা এক অন্যরকম আবহ তৈরি করছে রেস্টুরেন্টের চারপাশ। এমন সময় একটি কালো গাড়ি এসে থামলো রেস্টুরেন্টের ঠিক সামনে। গাড়ি থামতেই একে একে দরজা খুলে বেরিয়ে এলো নুহান, মারওয়া আর মোমো। সবার শেষে ধীরে পা বাড়ালো আনি আর উষা। মোট 5 জনের দল এক মুহূর্তে দাঁড়িয়ে সামনে রেস্টুরেন্টের দিকে তাকালো। রেস্টুরেন্টের চারপাশ ঝলমলে লাইটিংয়ে সাজানো। নীল সবুজ আলোয় চারপাশ যেন উজ্জ্বল হয়ে উঠেছে। বিশেষ করে নিচের রাস্তা থেকে রূপটপের সাজ আলাদা করে নজর কাড়ছে। রেলিংয়ে ঝোলানো সাদা ও লাল বেলুন বাতাসে দুলছে, যেন কোনো গোপন উৎসবে ডাক দিচ্ছে। চারপাশে শান্ত পরিবেশ আর রেস্টুরেন্ট থেকে ভেসে আসা হালকা মিউজিক এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। মারওয়া উষার দিকে তাকিয়ে নুহানকে বলে, দেখো তো নুহান্না, কি সুন্দর সাজিয়েছে। ইন্তিশার ভাইয়ার প্রশংসা করতেই হয়, তবে মার জিয়ান ভাইয়াকে কে বোঝাবে সব? সাজসজ্জা দেখে যত না বুঝছি, ভেতরে ঢুকলে আসল খেলা শুরু হবে। আর তোর ভাইকে বল আমাকে বিয়ে করতে, উষার পেছন ছেড়ে। ঠিক বলছিস, জিয়ান ব্রোর গলায় তোকে ঝুলিয়ে দিয়ে আমরা উষা আর ইন্তিশার ভাইয়ার বিয়ে দেব। আমি তো ভেবে রেখেছি ওদের বাসরে উকি দেব। নুহানের পিঠে আলতো হাতে চর বসিয়ে মারওয়া বলে, চুপ থাক শয়তান ছেলে, বোনের বাসরে উকি দেবে, কত সাহস! 5 জন একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে সামনে এগিয়ে গেল। লিফট চেপে সোজা 5 জন চলে গেল রূপটপে। লিফট থামতেই সবাই নেমে আসে। চারপাশ অসাধারণভাবে সাজানো, বিশেষ কিছু আয়োজন করা হয়েছে যা আগে থেকে বোঝা যাচ্ছে। অবাক চোখে চেয়ে উষা আন্নিকে বলে, এত সুন্দরভাবে চারপাশ সাজানো কেন আন্নি? আগেও তো এসেছি, তাহলে আজ এত জমকালো আয়োজন? মনে হয় আমরা কারো পার্টিতে এসে পড়েছি। চল না আমরা নেমে যাই। তুই চুপ থাক, এখানে কোনো পার্টি ফাটি হচ্ছে না। আন্নি বলতেই হঠাৎ তাদের দিকে এগিয়ে আসে এক দীর্ঘদেহী পুরুষ। ছায়ার ভেতর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তার উপস্থিতি যেন বাতাসের গতিপথ বদলে দিচ্ছে। পরনে কালো ফর্মাল প্যান্ট, হালকা ঝলমল ভাব, গায়ে সাদা শার্ট যার ভাঁজগুলো যেন শৃঙ্খলিত সৌন্দর্যের বহিঃপ্রকাশ। বাম হাতে ধরা একটি তাজা রক্ত লাল গোলাপের তোড়া, যেখানে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ছে। সেই ফোঁটাগুলো ফ্লোরে পড়ে অদৃশ্য কোনো সুর সৃষ্টি করছে। পুরুষটির মুখমণ্ডল আলাদা এক দীপ্তি, চোখে অজানা রহস্যের অগ্নি, অথচ শান্ত নদীর মতো গভীর। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি, যা তার স্বল্পভাষী চরিত্রের জটিলতাকে আরও গাঢ় করে তোলে। মিষ্টিময় হাসি, অদ্ভুত আকর্ষণ, যাকে শব্দ দিয়ে সংজ্ঞায়িত করা দুঃসাধ্য। তার ভঙ্গিতে শাসন, দৃষ্টিতে প্রলয়, আর উপস্থিতিতে অপ্রকাশিত সৌন্দর্যের বিস্ফোরণ। পাশে দাঁড়িয়ে থাকা 5 জনের মধ্যে 4 জন যথাসম্ভব স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে, কিন্তু উষার ভেতরে তীব্র অস্থিরতার ঝড় বয়ে যাচ্ছে। সামনে যে তার একান্ত অশুভ পুরুষ দাঁড়িয়ে। উষার বুকের ভেতর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। প্রতিটি স্পন্দন যেন বিদ্যুৎ চমকের মতো শরীরের ভেতর আঘাত হানছে। উষার নিঃশ্বাস ভারী, চোখের পাতা অকারণে কাঁপছে। মনে হচ্ছে দেহের প্রতিটি শিরা উপশিরা শীতল, অথচ অগ্নিময় স্পর্শে জ্বলে উঠছে। এক অসভ্য পুরুষের আবির্ভাবেই উষার সমগ্র সত্তা মুহূর্তের মধ্যে অচেনা এক গভীরতার দিকে নিমজ্জিত। এই অনুভূতি ছিল না সাধারণ, বিধাতার গোপন কোনো ষড়যন্ত্র যেন তার অন্তর্লোককে আলোড়িত করছে। মায়াভরা চোখে উষাকে অবলোকন করতে থাকে। সামনে যে জলজলে পুতুল রূপী মানুষ দাঁড়িয়ে, লাল রঙা গাউনে নিজের দেহ মুড়েছে উষা। গাউনের ঢেউ খেলানো ভাঁজগুলো শরীরকে ঘিরে রেখেছে, যেন রাতের অন্ধকারে এক টুকরো আগুন জ্বলে উঠছে। ডান হাতে ছোট পার্স, সরল অথচ তার ব্যক্তিত্বের সঙ্গে মিলিত হয়ে নিখুঁত অলংকার। বাম হাতে চকচকে ব্রেসলেট, যার পাথরগুলো আলোয় ঝিকিমিকি করছে। লম্বা কালো চুল পিঠময় ছড়িয়ে হাওয়ায় হালকা ছোঁয়ায় দুলছে।
প্রতিটি স্রোত সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে। আকস্মিক ইন্তিশার হাঁটু গেড়ে বসে, ফুলের তোড়াটা বাড়িয়ে ধরে, নরম স্বরে বলে, উইল ইউ ম্যারি মি উষা? হবে আমার বউ, আমার বাচ্চা বউ। উষা বলতে চাইল, হব আপনার বউ ডক্টর সাহেব। কিন্তু মনের কথা চাপা পড়ে যায়। উষার সামনে গতরাতের সব ঘটনা ভেসে ওঠে। উষা কখনো মায়ের বিরুদ্ধে যেতে পারবে না। সবাই তার দিকে চেয়ে আছে, অবাক আর আনন্দিত মুখের ভিড়ের মধ্যে কঠিন স্বরে উষা বলে, আমি রাজি না, আপনাকে বিয়ে করব না আমি। মুহূর্তে ঘন অন্ধকার নেমে আসে ইন্তিশারের চেহারায়। এতক্ষণের হাসিমাখা মুখ বদলে যায়। আকস্মিক ধাক্কা ইন্তিশার ঠিক নিতে পারে না। উষাকে আবারও জিজ্ঞেস করে, তুমি কি মজা করছো বেবি গার্ল? মজা করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না, আমি কোনো মজা করিনি। আমি ভালোবাসি না রূপাঞ্চল? না, ভালোবাসি না আমি আপনাকে। ইন্তিশার উঠে দাঁড়ায়। মুহূর্তে নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ফেলে। আশেপাশে কোনো দিকে না তাকিয়ে উষাকে জড়িয়ে ধরে নিজের বুকে। ইন্তিশার বুঝতে পারছে না ভেতরে কিভাবে আগুন জ্বলে উঠছে, রক্তক্ষরণ হচ্ছে। উষার ভালোবাসি না শব্দটি সে সহ্য করতে পারছে না। তবুও দু হাতে উষাকে শক্ত করে চেপে ধরে আকুতি ভরা স্বরে বলে, এই উষা, তুমি কি আমার ভেতরকার হাহাকার শুনতে পারছো না? আমার রক্তক্ষরণ হচ্ছে বুকে। তুমি রাগ করেছ? নিজের পরিচয় গোপন করার শাস্তি দিচ্ছ? উষা তখনও নির্বিকার। ওরষ্ট ইন্তিশারের বুকে গিয়ে ঠেকেছে। গোলাপি রঙা ঠোঁটে দাগ সেখানে জমেছে। উষা, টেল মি অনেস্টলি, ডোন্ট ইউ লাভ মি? নো, আই ডোন্ট। উষা চিৎকার করে কেঁদে ওঠে। তখনও ইন্তিশার উষাকে বুকে চেপে ধরে আছে। ছাড়ুন, যেতে দিন আমায়। You're lying. Your eyes say you love me. যেতে দিন দয়া করে। ইন্তিশার হঠাৎ উষাকে ছাড়ে, যেন সমস্ত আকুলতা হঠাৎ ভেঙে পড়েছে। কিন্তু ভেতরে আগুনের মতো জ্বলে ওঠা যন্ত্রণা অব্যাহত। উষা মুক্ত হতে হাঁপাতে হাঁপাতে দু হাত দিয়ে বুক চেপে গভীর শ্বাস নিতে থাকে। চুল এলোমেলো হয়ে মুখের ওপর পড়ে। চোখের কোণে জমে থাকা অশ্র গালে গড়িয়ে পড়ে। বুকের ভেতর জমে থাকা হাহাকার উষার শ্বাসের সাথে মিশে যায়। উষার ঠোঁট নড়ছে, অথচ কোনো শব্দ বেরোচ্ছে না। যে ভালোবাসা ভেতরে নদীর মতো বইছে, সেটি ইচ্ছাকৃতভাবে বাঁধ দিয়ে আটকানো। অশ্রুস্রোতে ধরা পড়ছে সে অপ্রকাশিত সত্য। তবুও ঠোঁট শক্ত করে চেপে ধরে উষা অস্বীকার করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ইন্তিশার স্থির দাঁড়িয়ে এক দৃষ্টিতে উষার দিকে তাকিয়ে থাকে। চোখের মধ্যে আগুন আর বেদনার অদ্ভুত মিশ্রণ। প্রতিটি মুহূর্তে একটাই প্রশ্ন জ্বলে, যদি ভালোবাসো তুমি বলছো না কেন? দুজনের মাঝখানে নীরবতা আরো তীব্র হয়ে ওঠে। উষার চোখে জমে থাকা অশ্রু যেন উত্তর দিতে চাচ্ছে, কিন্তু ঠোঁট নিঃশব্দ। ভালোবাসা আছে, প্রবল আছে। তবুও মায়ের ভয়, সমাজের বাঁধন, অজানা আতঙ্ক উষাকে কণ্ঠরোধ করেছে। অন্যদিকে ইন্তিশারের বুকের ভেতরে শুধুই আগুনের মতো দহন, ভালোবাসার জন্য আকুলতা, কিন্তু সে ভালোবাসা ছুঁতে না পারার অসহায়তা। দুজন দাঁড়িয়ে আছে মুখোমুখি, কিন্তু তাদের মাঝখানে অদৃশ্য দেওয়াল। সেই দেওয়ালেই বন্দী রয়ে গেল তাদের অপ্রকাশিত অনুভূতির আর্তনাদ। দুফোঁটা পানি ইন্তিশারের চোখের কানিশ বেয়ে গড়িয়ে পড়ে। শক্তপোক্ত পুরুষটাও স্পষ্টভাবে বলে, তারপর যখন অনুভব করলাম তোমাকে ভালোবাসি, ভেবেছিলাম হয়তো এবার সবকিছু হবে বসন্তের মতো। তবে দমকা হওয়ার মতো তুমি হারিয়ে গেলে। হারিয়ে গেল 8টা বছর। আপন করেছে একতরফা শরৎ, বর্ষা, বসন্ত। বারংবার চেষ্টা করেছে তোমাকে খুঁজে পেতে। অবশেষে একতরফা 8টা শরৎকাল কাটিয়ে খুঁজে পেলাম তোমাকে। অথচ দেখো, তুমি আমায় দাঁড়িয়ে দিতে উদ্বিগ্ন, আমাকে ভালোবাসা না বলে চিৎকার করছো। কিন্তু তোমার চোখে আমার জন্য স্পষ্ট ভালোবাসা। তাহলে কি চোখের ভাষা হার মানলো? ইন্তিশার এক মুহূর্ত সময় নষ্ট করে না। রূপটপের ওপর দাঁড়িয়ে হাতে ধরা রক্তলাল গোলাপের তোড়া ধীরে ধাপে এগোতে থাকে। বাতাস হালকা ছুঁয়ে যাচ্ছে, কিন্তু পা অটল, ধীর অথচ দৃঢ়। অন্যদিকে উষা পেছনে দাঁড়িয়ে ইন্তিশারে চলে যাওয়া দেখছে। ধীর ধাপে চলা ছন্দ সবকিছু উষার হৃদয়ে ছাপ ফেলে। হঠাৎ উষা অস্বাভাবিকভাবে দুলিয়ে ওঠে। মুহূর্তে ফ্লোরের উপর লুটিয়ে পড়ে। শ্বাস নিতে চেষ্টা করছে, কিন্তু সারা শরীর কাঁপছে। চোখে অশ্রু, মুখ লাল, হৃদয় উল্টে পাল্টে। জ্ঞান হারিয়ে ফেলেছে উষা। দূরে দাঁড়িয়ে থাকা আন্নি, মারোয়া ও মোমো দৌড়ে ছুটে আসে। আন্নি কেঁদে ওঠে হু হু করে। শক্ত করে উষা নিস্তেজ শরীর আঁকড়ে ধরে। নুহান দৌড়ে এগিয়ে আসে পানির জন্য। একই সময় রূপটপের কোণে দাঁড়িয়ে থাকা রাফাত ইন্তিশারের পেছনে ছুটে যায়। কিন্তু যতক্ষণে সে ইন্তিশারকে থামাতে চাইবে, ততক্ষণে ইন্তিশার
ধীরে ধাপে নামতে নামতে হোটেলের বাইরে চলে গেছে। দূরে দাঁড়িয়ে থাকা স্বাধীনের ফোন ভাইব্রেট করে। অন্ধকার কোণায় গা ঢাকা দিয়ে সে চোরা হাসি হেসে কল রিসিভ করে ফিসফিসিয়ে বলে, সব শুরু হয়ে গেছে মিস্টার রায়ান। মেয়েটা অজ্ঞান, এখন ডাক্তারকে শেষ করার পালা। ফোনের ওপাশ থেকে রায়ানের কণ্ঠ ভেসে আসে, তীব্র শীতলতায় ভরা। ভালো, এবার সময় হয়েছে দাবার খেলাটা চেকমেট নিয়ে যাওয়ার। স্বাধীন চোখ তুলে দূরে ইন্তিশারে চলার ভঙ্গি দেখে নিচু স্বরে বিড়বিড় করে, আজ রাতেই শেষ। ডাক্তার সাহেব, শুধু ভালোবাসা ভাঙবে না, রক্ত ঝরবে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। আগুন জ্বালাও পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জ্বালাও পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। ধীর স্বরে 4টা লাইন গেয়ে ওঠে ইন্তিশার। ঠোঁটজোড়া গান শেষ হতেই বজ্রডাক প্রতিধ্বনিত হয়ে আছড়ে পড়ে ধরণীতে। প্রকৃতি ভয়ঙ্কর রূপে তাণ্ডব চালাতে ব্যস্ত। ঝিরিঝিরি বৃষ্টি এখন রূপ নিয়েছে ঝুম বৃষ্টিতে। অন্ধকার রাত যেন প্রকৃতির সাথে হাত মিলিয়ে নিজেদের সমস্ত গুণ দেখাতে ব্যস্ত। এদিকে সতর্কতার সাথে গাড়ির মোড় ঘুরিয়ে নেয় ইন্তিশার। ফুল স্পিডে মহাসড়কে দাপটের সাথে ছুটে চলছে কুচকুচে কালো গাড়িটা। কনুইয়ের উপরিভাগে শার্টের হাতা অনেক আগেই গুটিয়ে নিয়েছে। ব্যাক সিটে অবহেলায় পড়ে আছে রক্তলাল গোলাপের তোড়া। ফ্রন্ট সিটে রাখা ফোনটা বারবার ভাইব্রেট করছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই হৃদয় ভাঙা পুরুষটার। চারপাশের সবকিছু এই মুহূর্তে বৃথা লাগছে ইন্তিশারের কাছে। যা চোখে ভালোবাসে স্পষ্ট, সে কিভাবে পারলো তাকে না করতে? উষাকে বুঝতে পারছে এই দহন? না, আর ভাবতে পারছে না কিছু ইন্তিশার। হাত দুটো শক্ত করে স্টিয়ারিং চেপে রেখেছে, অথচ শক্ত হৃদয়ের পুরুষটার হাত দুটো কাঁপছে অস্থিরতায়। চোখ আবারও ঝাপসা হয়ে ওঠে। বাম হাতের কবজি দিয়ে চোখ মুছে নেয় ইন্তিশার। তারপর আবারও মনোযোগ দেয় রাস্তায়। কোথায় যাবে, কতদূর যাবে, এর কোনো নিশ্চয়তা নেই। শুধু একটুকু মন বলছে চলতে থাক। এমন সময় ফোনটা আবারও কেঁপে ওঠে। এক পলক তাকায় ইন্তিশার, তারপর আবারও মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে ওর ঠিক পেছনে আরেকটা গাড়ি এগিয়ে আসছে। সেদিকে কোনো খেয়াল নেই ইন্তিশারের। গাড়িটা ড্রাইভ করছে রাফাত, আর ওর পাশের সিটে নুহান ব্যস্ত হাতে কল করছে ইন্তিশারের নাম্বারে। অনেক কষ্টে লোকেশন ট্রেস করে রাফাত ওর পিছু নিয়েছে। সেই বিষয়ে অবগত নয় ইন্তিশার। এদিকে ব্যাক সিটে আন্নি ও মারোয়ার মাঝখানে উষা কেমন নির্জীবভাবে বসে আছে, যেন অনুভূতিহীন। অন্যদিকে ইন্তিশার কল রিসিভ না করলে চিন্তিত হয়ে নুহান কায়দা করে একটা SMS পাঠিয়ে দেয় নাম্বারে। কি SMS তা অজানা থেকে যায়। এদিকে গাড়িটা ছুটছে নিরন্তর। কাছে জমা বৃষ্টির ফোঁটায় রাস্তা ঝলসে উঠছে। হেডলাইটগুলো যেন বিচ্ছুরিত নক্ষত্র। উইন্ডো শিল্ডের ওয়াইপার ভাঙা ঢেউ কাটতে পারছে না। শহরের বাতিগুলো ভাসমান চোখে রক্তালি নীল ধূসর হয়ে মিশে যাচ্ছে। ইন্তিশারের হাতে ধরা স্টিয়ারিং আর শক্ত চোয়াল সামনে তাকিয়ে আছে। এমন সময় ফোনে টুটটুট শব্দে নোটিফিকেশন ঢোকে। বাম হাতে সেটা দেখে ইন্তিশারের মুখে দুশ্চিন্তার ছাপ ভেসে ওঠে। গাড়ি থামানোর চেষ্টা করে ইন্তিশার, কিন্তু মুহূর্তেই টায়ার ভিজে রাস্তার ওপর গ্রিপ হারায়। ধাক্কা, চাকা স্কিড করতে থাকে। সামনে বাঘ যেন মৃত্যুর ফাঁদ। ব্রেক চাপতে থাকে ইন্তিশার, কিন্তু বৃষ্টি প্রতিহত করে সব প্রচেষ্টা। কাচের ওপর পানির ফোঁটা পাতলা নকশা আঁকছে। গাড়ি হেলে যাচ্ছে একপাশে। স্পন্দিত মুহূর্তে হেডলাইটের আলো বারবার ঝলসে ওঠে। আকাশ কেঁপে ওঠে বজ্র গর্জনে। বিদ্যুতের চমক চোখ ধাঁধিয়ে দেয়। গাড়ি স্লাইড করতে থাকে বাঁকের ধারে। এমন সময় ইন্তিশারের ঝাপসা চোখের সামনে উষার মুখ ভেসে ওঠে। কেন উঠে আসছে বুঝতে পারে না ইন্তিশার। বারবার দরজা খুলতে চায়, কিন্তু লক কোনোভাবেই যেন খুলছে না। ধাক্কা দিতে থাকে কাছে জানালায়, তবে
একটুও জানালা খুলে না। শেষবারের মতো ইন্তিশার সজোরে পা দিয়ে লাথি মারে। সেবারেও কিছু হয় না। হঠাৎ আকস্মিকভাবে ইন্তিশারের ঠোঁটে খেলে যায় এক চিলতে মিষ্টি হাসি। আর সেই মুহূর্তে গাড়িটা সোজা গিয়ে ধাক্কা খায় রোড সাইডের পিলারে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে আছড়ে পড়ে। গাড়ির ভেতর থেকে ধোঁয়ার সাদা কুণ্ডলি উঠতে থাকে। আকাশ কাঁপিয়ে আবারও বজ্রডাক, বাতাসে জ্বলে ওঠা গন্ধ। ইন্তিশারের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। চোখের সামনে অচেনা অন্ধকার নেমে আসে। বুকের ভেতর থেকে ধুকপুক শব্দ থেমে আসতে থাকে। রক্তচাপ কমে যাচ্ছে দ্রুত। চেষ্টা করে স্টিয়ারিং সরিয়ে দেহটা বের করতে, কিন্তু হাত আটকে যায় কাচের টুকরোয়। চারপাশে এক গভীর নিস্তব্ধতা। মাথায় ঘোর, কানে বজ্রের গর্জন আর ঝুমধারা বৃষ্টির তীব্র শব্দ। ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ইন্তিশারের সব কিছু। জীর্ণ শীর্ণ রোগীর মতো কাঁপছে উষা। ঝুম বৃষ্টি ছিটেতে শরীর ভিজে একাকার হয়ে গেছে, কিন্তু সেদিকে কোনো হেলদোল নেই মেয়েটার। দাঁড়িয়ে আছে স্তব্ধ পাথরের মতো অবশ দেহে। আখি যুগল নিবদ্ধ সামনের দিকে চূর্ণ বিচূর্ণ রক্তমাখা সেই গাড়িটার দিকে। দৃষ্টি এতটাই অচঞ্চল যে মনে হয় চোখের পলক ফেলার ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে। এক ফোঁটা দু ফোঁটা নয়, অবিরাম গড়িয়ে পড়ছে পানি। বোঝা দায় কোনটা বৃষ্টির ফোঁটা আর কোনটা উষার নয়ন জল। ভিজে যাওয়া মুখমণ্ডলে তীব্র যন্ত্রণার রেখা স্পষ্ট হয়ে আছে। বুকের ভেতর থেকে উঠতে থাকা কান্না গলায় আটকে গিয়ে যেন দম বন্ধ করে দিচ্ছে। চারপাশে শূন্যতা, নির্জীবতা। রাতের অন্ধকার আর ঝুম বৃষ্টি মিলেমিশে এক ভয়াল আবহ তৈরি করেছে। আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। আছে শুধু মৃত্যুর হাহাকার আর ধ্বংসের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা গাড়িটা। হঠাৎই ফেটে পড়ল উষার কণ্ঠ। বুক ভাঙা চিৎকারে কেঁপে ওঠে চারদিক। সেই চিৎকারে শিরদাঁড়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেল আন্নিদের। ভয়ার্ত দৃষ্টিতে একে অন্যের দিকে তাকায় ওরা। তারপর ছুটে গিয়ে জড়িয়ে ধরে উষাকে শক্ত বাহুবন্ধনে। কাঁপতে থাকা মেয়েটাকে বুকে আগলে নিল আন্নি। এদিকে রাফাত দিশেহারা মানুষের মতো দৌড়ে যাচ্ছে ফাঁকা রাস্তায়। বুকের ভেতর আগুন জ্বলছে। প্রাণপ্রিয় বন্ধু ইন্তিশারা চাপা পড়ে আছে সে গাড়ির নিচে। বন্ধুর করুণ অবস্থায় কলিজাটা যেন চিরে যাচ্ছে রাফাতের। চোখের পানি, কণ্ঠে আর্তনাদ, তবু দৌড়ে চলেছে। রাফাতের পেছনে নুহানো প্রাণপণে ছুটে আসছে। খুব দ্রুত কিছু করতে হবে, নইলে হয়তো আর কোনো সুযোগ থাকবে না। চারপাশে বৃষ্টির তীব্র শব্দ, বিদ্যুতের বজ্রডাক আর গাড়ির ভাঙাচোরা অবয়ব যেন সবাইকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, ভেতরের মানুষটা আদৌ বেঁচে আছে তো? এদিকে উষা ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস শুরু করে। আনিদের দিকে চেয়ে করুণ স্বরে আর্তনাদ করে বলে, ছাড় আমায়, আমার এর চেয়ে কষ্ট পাচ্ছে। ওনার ব্যথা হচ্ছে ভীষণ, আমি অনুভব করতে পারছি। মারবা, ওনাকে বল, তোরা বল ওনাকে। আমি তাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি সবার ঊর্ধ্বে যেতে হলেও আমি ওনার। ডক্টর সাহেব, শুনতে পাচ্ছেন আপনি? আমি ভালোবাসি আপনাকে, আমায় যেতে দে, উনি ডাকছে আমায়। বুকের মধ্যে উষার মাথাটা আরো চেপে ধরে আননি। কান্নারত অবস্থায় আশ্বস্ত করে বলে, গাড়ির অবস্থা অসংকটজনক উষা, যে কোনো সময় আগুন ধরতে পারে। রাফাত ভাইয়া গেছে, উনি ঠিক ইস্তিয়াক ভাইয়াকে বের করে আনবে। তুই প্লিজ শান্ত হ, কান্না বন্ধ কর। আমি যাব ওনার কাছে। উনি আমার উপর অভিমান করেছে আন্নি, আমার জন্য এত কিছু হয়েছে। আজ ওনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, মরে যাব আমি। রাফাতা নুহান ততক্ষণে দৌড়ে গিয়ে থমকে দাঁড়ায়। চারপাশে ছড়িয়ে আছে রক্তের দাগ। ঝুম বৃষ্টির প্রবল ধারায় সে রক্ত ধুয়ে গড়িয়ে যাচ্ছে রাস্তায়। তবুও লালচে আভা মুছে না। রাতের আধারে রক্ত আর বৃষ্টির মিশ্রণ পুরো দৃশ্যকে আরও ভয়াল, আরও বিভীষিকাময় করে তুলেছে। এদিকে রাফাত হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল গাড়ির পাশে। কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে উকি দিতেই বুক কেঁপে ওঠে। শরীর জুড়ে হিম শীতলতা নেমে এলো এক নিমিষে। ইন্তিশার চোখ বন্ধ করে নিথর হয়ে আছে। কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ধারাবাহিকভাবে। বুকে, হাতে, কাঁধে কাছের তীক্ষ্ণ টুকরোগুলো গেঁথে আছে নির্মমভাবে। রাফাতের নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। কাপা হাতে অর্ধভাঙা জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে চেক করলো ইন্তিশারের শ্বাস। বুকের ভেতর বিদীর্ণ যন্ত্রণা নিয়ে টের পেল শ্বাস চলছে, কিন্তু কত ধীর, কত দুর্বল। হাতে পালসও ক্ষীণ হয়ে আসছে। রাফাতের চোখ ভিজে ওঠে। বন্ধুর মুখপানে চেয়ে ডাকতে থাকে, ইনু চোখ খোল, দয়া কর আমার উপর। তাকা না ভাই আমার দিকে, দেখ তোর উষা এসেছে।
কাছে তোকে কষ্ট দিয়ে। না তাকালে কিন্তু আমি চলে যাব। ইন্তিশার, এই ইন্তিশার। আতঙ্ক আর ভালোবাসার মিশ্রণে কণ্ঠ ভেঙে এলো রাফাতের। দ্রুত নুহানের সাহায্য নিল। দুজনে মিলে সর্বশক্তি দিয়ে গাড়ির ভাঙা দরজা ভেঙে ফেলল। বৃষ্টিতে ভিজে যায় সবকিছু, হাতে রক্ত লেগে পিচ্ছিল হয়ে উঠেছে, তবুও থামে না দুজন। অবশেষে নির্জীব দেহটাকে সতর্কতার সাথে টেনে বের করে আনলো রাফাত। ইন্তেশারের শরীর তখন রক্তে ভিজে একাকার। বৃষ্টির ধারা সেই রক্ত ধুয়ে দিলেও মুছে দিতে পারছে না মৃত্যুর গন্ধ। ঠিক তখনই গাড়ির একপাশ থেকে ফুয়েল লিক হতে শুরু করেছে। অজান্তে বিপদের ঘন্টা বেজে ওঠে, কিন্তু কারোর সেদিকে খেয়াল নেই। হঠাৎই দূর থেকে দম ফাটানো এক চিৎকার শোনা গেল। বৃষ্টিকে ভেদ করে ছুটে এলো উষা। ওর চোখে পানি, মুখে আতঙ্ক, দেখে জ্বরগ্রস্ত কাঁপুনি। উষা পাগলের মতো ছুটে গিয়ে রাফাতের হাত থেকে ইন্তিশারকে ছিনিয়ে নিল। এক মুহূর্তে ইন্তিশারের মাথাটা নিজের কোলের ওপর রাখলো। ডক্টর সাহেব, উঠুন না প্লিজ, আমার দিকে তাকান। আমি এসেছি, আপনার উষা এসেছে, দেখুন না। উষার বুকের ভেতর থেকে উঠে আসা আর্তনাদ কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে ইন্তিশারের রক্তমাখা মুখ ছুঁয়ে দিল। নিজের ওড়না দিয়ে তড়িঘড়ি করে রক্ত মুছতে লাগলো, অথচ রক্ত আরো গড়িয়ে পড়ছে। কিন্তু বলেছিলেন ছেড়ে যাবেন না আমায়। আজ তবে কেন এমন করছেন? আমি সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে আমার রেড চেরি। উঠুন না আপনি। গাড়ির ভেতরে জমে থাকা ফুয়েলের গন্ধ তীব্র হচ্ছে, যে কোনো মুহূর্তে আগুন জ্বলে উঠতে পারে। এদিকে উষা ফিসফিস করে বলে, রেড চেরি শুনুন না, আমি ভালোবাসি আপনাকে, প্রাণপণ ভালোবাসি। আর যদি আপনি আমার হতে চান, ছেড়ে যান আমার হাত। আমিও ভীষণ অভিমান করে হারিয়ে যাব, একদম পিঙ্কি প্রমিস। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ ইন্তিশার কেঁপে ওঠে। উষা খুশি মনে ইন্তিশারকে ডাকতে যেতে খেয়াল করে ইন্তিশারের শরীর ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। খুক খুক করে জোরে কেসে উঠতেই মুখ দিয়ে তাজা রক্ত ঝরতে শুরু করে। রাফা দ্রুত ইন্তিশারের পালস চেক করে, আর চেক করা মাত্রই দু চোখ বড় করে পিছিয়ে যায় রাফাত। ইন্তিশারের নিঃশ্বাস প্রশ্বাস থেমে গেছে। রাফাতের পিছিয়ে যাওয়াতে যা বোঝার বুঝে নেয় সবাই। এদিকে উষা উন্মত্ত হয়ে ইন্তিশারের সারা মুখে একরাশ চুম্বন ঢেলে দেয়। উষা ধাক্কা দিয়ে টানতে চাইলে ইন্তিশার সোজা অচেতন অবস্থায় আরো শক্ত করে হাত আলগা করে ধরে। উষা নিজের রক্তমাখা হাতটা বৃষ্টিতে বাড়িয়ে চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ, বৃষ্টি ছুঁয়ে যদি দোয়া মঞ্জুর হয়, তাহলে আমার দোয়া কবুল করো আল্লাহ। ফিরিয়ে দাও আমার রেড চেরিকে, আমার আমিও নিয়ে তবে ওনার জীবন দান করো। আমি সহ্য করব না ওনাকে বাঁচতে না দেখলে। বলো না, আমি কিভাবে বেঁচে থাকবো? যাকে এতটা ভালোবাসি তাকে আমি হারাবো। আমার জীবনের বদলে ওর জীবন চাইছি আমি। দাও আমাকে আল্লাহ, ওনার শরীরকে আবার শ্বাস দাও ওনার শরীরে। চারিদিকে তীব্র ফিনাইলের গন্ধ এসে লাগছে নাকি। পরিবেশ আপাতত শান্ত। শাহ আলম নিবাস সহ শান্তি মঞ্জিলের সবাই উপস্থিত হাসপাতালে। কিছুক্ষণ আগেই ইন্তিশারের অপারেশন শেষ হয়েছে। এখন তাকে অবজারভেশনে রেখেছে ডাক্তার। অপারেশন সফল হলেও সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ইন্তিশারের হেড ইনজুরির ক্ষত গুরুতর। বা পা সম্পূর্ণ প্লাস্টারে মোড়ানো, গাড়ির নিচে চাপা পড়ায় হাড় ভেঙে গেছে। ডাক্তার জানিয়েছে ইন্তিশার এখন কোমায় আছে, তবে নিশ্চিত করে বলেছে যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে, আবার নাও ফিরতে পারে। বেডে শিফট করা হয়েছে একটু আগে, এখনও স্যালাইন চলছে। ভিজিটিং আওয়ার এখনও দেওয়া হয়নি। ইন্তিশারকে ঢাকা মেডিকেলে নেওয়ার কথা থাকলেও ইমন সাহেবের জোরাজুরিতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সানা বেগম ছেলের শোকে কাঁদতে কাঁদতে দুবার জ্ঞান হারিয়েছেন। এখন স্বামীর কাঁধে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছেন। পুরো চতুর্থ ফ্লোর ভর্তি হয়ে গেছে লোকজনে। ইস্তিয়াক সহ অহনাও বেশ চিন্তিত। অহনা 6 মাস চলছে, পেট অনেকটা উঁচু, নড়াচড়ায় কষ্ট হয়। তবুও ভাই সমতুল্য দেবরের অ্যাক্সিডেন্টের খবরে ছুটে এসেছে। একই সাথে আলম নিবাসের আনোয়ার সাহেব, ইয়ানুর এবং তাদের সহধর্মিনীরা হাজির। দূরের দেওয়ালে হেলান দিয়ে শুনে তাকিয়ে আছে রাফাত, তার সাথে নোহান, মারওয়া আর আন্নি। মোমোকে অনেক আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, রাত বেশি হওয়ায় চিন্তা করবে বলে। সবার চেহারায় এখন স্পষ্ট স্বস্তি। ইন্তিশার যে বেঁচে আছে এটাই অনেক। এমন সময় হিংস্র চেহারায় রিন্তি এগিয়ে আসে উষার দিকে। তখনও উষা ফ্লোরে মাথা হাঁটুতে ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই রিন্তি শক্ত করে উষার হাত চেপে ধরে।
মুহূর্ত নষ্ট না করে সজোরে এক থাপ্পড় মেরে বসে। ধাক্কায় উষা ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে যায়। রিন্তি চিৎকার করে শাসিয়ে বলে, শুধুমাত্র তোমার জন্য আজ খান পরিবারের ছেলে মরতে বসেছে। নিজেকে কি ভাবো তুমি? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। রিন্তি আবারও তেড়ে আসতেই ইমন সাহেব বাধা দেন। ইন্তিশার আর উষার ব্যাপারটা অ্যাক্সিডেন্টের পরপরই ফাঁস হয়ে গেছে, সেই সূত্রেই ক্ষোভ ঝেড়ে নিচ্ছে রিন্তি। এদিকে আন্নি আর মারোয়া দৌড়ে এসে উষার ক্লান্ত দেহটা টেনে দাঁড় করায়। হোসানি আলম শুধু মেয়ের দিকে তাকিয়ে থাকে, কিছু বলার সাহস পায় না। রিন্তি আবারও কিছু বলতে যেতেই শাসিয়ে থামিয়ে দেয় ইস্তিয়াক। চতুর ইস্তিয়াক বুঝতে দেরি করে না রিন্তি ইন্তিশারকে পছন্দ করে। তবে যাই হোক, সে কোনোভাবেই উষাকে তার ছোট ভাইয়ের অবর্তমানে কষ্ট পেতে দিবে না। আর না, ইস্তিয়াক মনে করে এই অ্যাক্সিডেন্টে উষার হাত আছে। যা হয়েছে সবই বিধাতা লিখন। নিজের সীমা অতিক্রম করো না রিন্টি। তুমি আমাদের পরিবারের মেয়ে হলেও একটুও ছাড় পাবে না। উষা যে এসবের কারণ নয় সেটা তুমি ভালোভাবেই জানো। ব্যক্তিগত আক্রোশ থেকে ওকে আঘাত করা বন্ধ করো। তোমার কপাল ভালো, ইন্তিশার এখন কোমায় আছে। জেগে থাকলে হয়তো চরটা দ্বিগুণ ফেরত দিতে। কিন্তু ভাইয়া। আর একটা কথাও নয়। এমন সময় ডাক্তার এগিয়ে আসে। ইমন সাহেবকে উদ্দেশ্য করে বলে, মিস্টার খান, চাইলে এখন রোগীর সাথে দেখা হতে পারেন, তবে দুজনে বেশি যাবেন না। আর দয়া করে রোগীর কাছে গিয়ে উত্তেজনামূলক কোনো কথা বলবেন না। তৎক্ষণাৎ সবার মধ্যে তোড়জোড় শুরু হয় ভিজিট করার। ঠিক হলো প্রথমবার সবাই একসাথে যাবে উষা ছাড়া, দ্বিতীয়বার উষাকে পাঠানো হবে যাতে তাদের প্রাইভেসি থাকে। কেবিনে ঢুকতেই সানা বেগম হু হু করে কেঁদে ওঠেন। ছেলের সারা শরীরে ক্ষত, ব্যান্ডেজ, প্লাস্টার, কলিজার টুকরো আজ মৃত্যুর সাথে লড়ছে। কখন ছেলের জ্ঞান ফিরবে কেউ জানে না, সব অনিশ্চিত। সানা বেগম কাপা হাত খুব সাবধানে ছেলের মাথায় বুলিয়ে যায়। তারপর মুখটা সামান্য নামিয়ে মমতায় ভরা এক চুমু বসিয়ে দেন কপালে। একে একে সবাই চোখ ভরে দেখে ইন্তিশারকে, মন ভরে প্রার্থনা করে, সুস্থতা কামনা করে। অনেকটা সময় পার হয়ে গেলে ইস্তিয়াক সবার উদ্দেশ্যে বলে, এবার চলো, অনেকটা সময় হয়ে গেছে। এবার উষা আসবে। জানি মেয়েটা বাইরে নিশ্চয়ই কাঁদছে, নিজেকে এইসবের জন্য দায়ী করছে। ওঠো চলো ফার্স্ট। কথা মতো সবাই বেরিয়ে যায়। বাইরে তখন উষা নিশ্চুপ বসে আছে, চোখে চিকচিক করছে পানি। এমন সময় সে অনুভব করে মাথার উপর কারো হাত। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে দেখে মিসেস খান। সানা বেগম হাত সরিয়ে উষার হাত ধরে স্নেহভরে বলেন, নিজেকে এসবের জন্য দায়ী করো না মা। কোনো ভুল বোঝাবুঝি হলে নিজেরা ঠিক করে নেবে। আমার ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে, তাকে আর কষ্ট দিও না। জানি না কবে জ্ঞান ফিরবে, তবে আমি চাই তুমি তাকে আপন করে নাও। পরিবারের চিন্তা করো না, তার দায়িত্ব আমাদের। এখন যাও, দেখা করে এসো। তখন থেকে এক দণ্ড শান্তিতে বসতে পারছো না তুমি। কান্না থামাও মেয়ে, যাও তোমার ডাক্তার সাহেবের কাছে যাও। কিন্তু আন্টি। কোনো কিন্তু নয়, যাও। উষা ধীরে দাঁড়ায়। রক্তমাখা হাত শুকিয়ে গেছে, জামার বিভিন্ন অংশে রক্তের দাগ। কাপা কাপা পা ফেলে ধীর গতিতে এগোতে থাকে। মনে হয় বুকটা আজ লাফাচ্ছে, যেন ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সবাই যতই বলুক উষা যে দায়ী নয়, তবে উষা জানে আসল কারণ সে নিজেই। না মায়ের কথা ভেবে প্রত্যাখ্যান করত, আর না ইন্তিশারের অ্যাক্সিডেন্ট হতো। লোকটা এখন কোমায়, কবে জ্ঞান ফিরবে ঠিক নেই। এসব ভাবনার মধ্যেই উষা কেবিনে ঢোকে। সামনে তাকাতেই গা শিরশির করে ওঠে। অজান্তেই চোখ থেকে ফোঁটা গড়িয়ে পড়ে মেঝেতে। বুকের ভেতর হাহাকার জমে যায়। আর সে দৃশ্য সইতে না পেরে ঘুরে মাথা। ইন্তিশারের বেডের পাশে বসে আছে উষা। দু চোখ লাল, এলোমেলো হাতে শক্ত করে ধরে রেখেছে ইন্তিশারের ঠান্ডা আঙ্গুলগুলো। সারা গায়ে প্লাস্টার, লাল ফ্যাকাশে মুখটা এখন ভীষণ ক্লান্ত। উষা ধীরে ধীরে মাথা নোয়ায় এবং শীঘ্রই রেড চেরি ঠোঁটে কোমল চুমু দেয়। কণ্ঠ কাঁপছে। উষা ফিসফিস করে বলছে, আপনি আমার কাছে থাকলে পৃথিবী ঠিক থাকে। আপনি শুধু এইখানে থাকেন। অসভ্য ডক্টর, শুধু একবার চোখটা খুলুন, তাকান না একবার আমার দিকে। উষা হাত বাড়িয়ে ইন্তিশারের কপালে নরম করে হাত বুলিয়ে দেয়। আঙ্গুলে ঠোঁট মেখে ধরে ইন্তিশারের কপালে রক্তচম্বিত জায়গায় আলতো চুমু দেয়। সেই চুমুটে বেদনাকে নরম করে ক্রন্দনে পরিণত হওয়ার আগেই উষা ধীরে ধীরে আশ্বাস দেয়,
সেই ভঙ্গিটা কোনো কাগজে লেখা থাকে না, কেবল ভালোবাসা জানায়। শুনতে পাচ্ছেন? উষা বলে, কণ্ঠে কাব্যিক এক অতল মৃদুতা ঘনিয়ে আসে। আমি বলছি, আমি এইখানে আছি। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনার সমস্ত রাতগুলো, সমস্ত আর্তনাদ, সব কষ্ট কাঁধে নেব। সুস্থ হয়ে ফিরে আসুন রেড চেরি। আপনার বউ হব আমি। আপনার আঙুলে আঙুল গুজে পথ চলবো। আমি আপনাকে কখনো ছাড়বো না, কখনো না ডক্টর সাহেব। ইন্তিশারের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। উষা বুঝে ফেলে ওর কথা শুনতে পাচ্ছে ইন্তিশার, তাই আরো কাছে গিয়ে ওর ঠোঁটে এক লম্বা চুমু খায়। যদি ও জেগে থাকতো, হতে পারে উষা লজ্জা পেত, চোখ দুটো খিচিয়ে বন্ধ করে রাখতো, ঠোঁট কাঁপতো। কিন্তু এখন লজ্জার কোনো জায়গা নেই। উষার একমাত্র মনোভাব ইন্তিশারের ব্যথা প্রশমিত করা। একবারেই যেন সমস্ত দুর্ভোগকে নেভাতে চায় সে। উষা আবারও ইন্তিশারের কাছেরা ক্ষতের ধারে ঠোঁট রেখে চুমু খায়, যত্নে হাত আলতো করে বেঁধে ধরে রাখে যেন একটুও ব্যথা না পায়। এরই মধ্যে কেবিনের দরজা খট করে খুলে কেউ প্রবেশ করে। উষার সেদিকে ন্যূনতম খেয়াল নেই। তার পূর্ণ দৃষ্টি, পূর্ণ হুঁশ, পূর্ণ আকর্ষণ এখন বেডে শায়িত পুরুষটিকে নিয়ে। ঘোর লাগা চোখে ইন্তিশারকে অবলোকন করছে উষা। আগে কখনো এমনভাবে দেখার সৌভাগ্য হয়নি। শুরু থেকে লোকটা ওকে জ্বালাতন করত। উষার সেই আক্রোশে দূরে থাকতো। তারপর যখন জানতে পারল ইন্তিশারের আসল পরিচয়, তখন উষা অভিমান করে ইন্তিশারকে দূরে ঠেলে দিয়েছে। জেলাসি ফিল করানোর জন্য জিয়ানের ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। কিন্তু আজ উষার ইচ্ছে করছে বেডে শায়িত মানুষটাকে বুকে টেনে নিতে। উষার সহ্য হয় না ইন্তিশারের এমন দুর্দশা। তাই মায়াভরা দৃষ্টিতে ইন্তিশারের হাত আবারও নিজের হাতে পুরে ফেলে পরম যত্নে হাতটা চেপে রাখে, যেন কোনো কষ্ট না পায়। ওই সময় একজন আওয়াজ করে, কি করছো? ছেড়ে দাও ওর হাত আর বাড়ি চলো। এইভাবে পরপুরুষের কাছে থাকলে জিয়ান তোমাকে ভুল বুঝে ফেলবে। উঠে আসো উষা। পিছন ঘুরে উষা তাকাতেই নজরে আসে উষানি আলম। মায়ের দিকে চেয়ে ইন্তিশারের হাতটা আরো শক্ত করে ধরা অবস্থায় উষা হিসিয়ে বলে, কাকে পরপুরুষ বলছো মা? যার সঙ্গে আত্মার টান, সে কিভাবে পরপুরুষ হয়? আবেগে ভেসে যেও না। এইভাবে সম্পর্কের ভাঙন ধরবে আরো। আমি চাই না কোনো ভাঙন ধরুক। উষা এবার উঠে দাঁড়িয়ে মায়ের চোখে চোখ মিলিয়ে কড়া কণ্ঠে বলে, সম্পর্কের বন্ধন তুমি নড়বড়ে করেছো মা। নিজের বোনের কথা ভেবে পেটের সন্তানের ক্ষতি চাও তুমি? শুধুমাত্র খালামণি তোমায় বড় করেছে বলে? উষানি অত্যন্ত রেগে বলে, উষা, বেহায়াপনা করছো তুমি আমার সঙ্গে। উষা ততক্ষণে আরো দৃঢ় কণ্ঠে বলে, আমায় বাধ্য করেছো তুমি। উষানি এগিয়ে এসে উষার হাত ধরে টেনে বের করার চেষ্টা করলে উষা হাত ঝট করে ছেড়ে দিয়ে চিৎকার করে ওঠে, তুমি ভীষণ স্বার্থপর মা। কিভাবে পারছো এমন স্বার্থপর আচরণ করতে? একটা মানুষ জীবন মৃত্যু লড়াই লড়ছে আর তুমি আমায় যেতে বলছো? ওই মানুষটার এমন অবস্থার জন্য তোমার মেয়ে দায়ী। তবুও ঠান্ডা করে একটা শ্বাস নিয়ে উষা আবারও বলে, ডাক্তার সাহেব সুস্থ হলে আমি ওনাকে বিয়ে করছি। যদি সবার ঊর্ধ্বেও যেতে হয় আমি রাজি। আমার শুধু ওনাকেই চাই, আর কিচ্ছু না। রাত গভীর। জানালার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলকানি অন্ধকার ভেদ করে মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করে তুলছে। সেই আলোয় রায়ানের মুখটা যেন দগ্ধ দানবের মতো লাগে, রক্তচক্ষু, শ্বাস প্রশ্বাস দ্রুত, ক্রোধে আঙ্গুলগুলো কাঁপছে। হঠাৎ দরজা আছড়ে খুলে ভেতরে ঢোকে রায়ান। স্বাধীন টেবিলের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরা ছিল। অচেনা শব্দে রায়ানের কণ্ঠ গর্জে ওঠে, স্বাধীন। স্বাধীন ধোয়া ছাড়ে ধীর গতিতে, এক ফোঁটা ভয়ও নেই চোখে। কিন্তু রায়ান এগিয়ে এসে কলার চেপে ধরে ঝাঁকাতে থাকে। রায়ানের গলা গর্জে ওঠে, তুই কিভাবে করলি? হ্যাঁ, কিভাবে ব্রেক কেটেছিস? মরবার কথা ছিল ইন্তিসারের, কিন্তু শুনছিস বেঁচে গেছে। ও বেঁচে গেছে। রাগে রায়ানের চোখ লাল হয়ে ওঠে, ঠোঁট কাঁপছে, দাঁত ভাঙার মতো চাপা। স্বাধীন তাচ্ছিল্যের হাসি হেসে গলা ঝেড়ে বলে, সব করেছি মিস্টার রায়ান, আপনি যা বলেছিলেন সব। ব্রেক কেটেছি, ফুয়েল লাইন নষ্ট করেছি, এমনকি রাস্তাটা আমি নিজে খালি করে দিয়েছিলাম। বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না। হয়তো ওর কপাল ভালো। কপাল? কপাল বলে কিছু নেই স্বাধীন, এটা তোকে বোঝায়নি। ভাগ্য বলে কিছু থাকলে আজ আমার শত্রু কেন বেঁচে থাকবে? তুই ব্যর্থ হয়েছিস।
রায়ান স্বাধীনকে দেওয়ালে ধাক্কা মেরে চেপে ধরে। বজ্রপাতের আলোয় দুজনের ছায়া দেওয়ালে বিকৃত দানবের মতো কাঁপতে থাকে। যদিও চোখ খুলে, যদি আবার শ্বাস নেয়, যদি বেঁচে থাকে, সব শেষ হয়ে যাবে। আমার রাজত্ব, আমার প্রতিশোধ, আমার সব পরিকল্পনা ভেঙে যাবে। স্বাধীন ধীরে ধীরে রায়ানের কবল থেকে মুক্ত হয়। এবার সে ঠান্ডা গলায় মৃত্যুর মতো শীতল স্বরে বলে, আমি ব্যর্থ হইনি। বেঁচে থাকা যদি ওর নিয়তি হয়, তাহলে নিয়তি ভাঙার মতো অন্ধকার তৈরি করতে হবে। রায়ানের ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে, চোখ দুটো জ্বলে লাল হয়ে ওঠে। তারপর গম্ভীর গলায় ফিসফিস করে, শোনো স্বাধীন, আমি শপথ করছি, যতবারই ও বেঁচে ফিরুক, আমি আমার মৃত্যুকে ওর ঘাড়ে চাপিয়ে দেব। একবার নয়, 10 বার নয়, প্রয়োজনে 100 বার। ইন্তিশারের শেষ নিঃশ্বাস আমি নিজের চোখে দেখব। এই পৃথিবীর আলো সে আর কোনোদিন দেখতে পাবে না। বজ্রপাত। আবার আকাশ ছিঁড়ে গর্জে ওঠে। ঘরটা মুহূর্তের জন্য সাদা আলোয় ভরে যায়। দুই মানুষের মুখে আকাশ শয়তানি দৃঢ়তা রক্তের মতো ঘন হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। কেটেছে দুটো দিন। ইন্তিশার এখনো ঘুমায়। জ্ঞান কবে ফিরবে এই নিয়ে সকলের মনে সংশয়। মিসেস খান ছেলের জন্য সারাদিন অস্ত্র বিসর্জন দিতে থাকে। সৃষ্টিকর্তার কাছে ছেলের জন্য সুস্থতা চেয়ে দোয়া করতে থাকে। খাওয়া দাওয়া ভুলে নামাজের বিছানায় পড়ে থাকে সারাক্ষণ সানা বেগম। তার এসব কাজে ইমন সাহেব অনেক দুশ্চিন্তা করেন। ওনার সহধর্মিনীর হাই প্রেশার, সেদিকেও ওনার চিন্তার শেষ নেই। একজনের সুস্থতা চেয়ে আর কেউ অসুস্থ হয়ে যাক ইমন সাহেব চান না। স্ত্রীকে বারবার বোঝান এইভাবে ভেঙে পড়লে চলবে না। নিশ্চয়ই ইন্তিশার সুস্থ হবে, তাও খুব দ্রুত। তবে কে শুনে কার কথা? শান্তি মঞ্জিলের বাকি সদস্যদেরও মন মেজাজ কোনো কিছু ঠিক নেই। সবার মধ্যে এক ধরনের চিন্তা, বিশেষ করে ইস্তিয়াকের। ছোট ভাইটাকে জীবন দিয়ে ভালোবাসে, আর আজ ভাইয়ের এমন অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না। চোখের কোণে অশ্রু জমে ওঠে। তবে সে একজন পুরুষ, এত সহজে ছেলেদের কাঁদতে জেনেই। রায়হা, ইমন সাহেব ও রিন্তি বসে আছে খাবার টেবিলে। বাকি সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। রায়হান সাহেব ভোর সকালে স্ত্রীকে সঙ্গে করে কোথাও বেরিয়েছে, আর ইস্তিয়াক বেরিয়েছে অফিসে। এখন শুধু ইমন সাহেব সহ 4 জন বাড়িতে। রাস্তা সেরে তারাও বেরোবে হসপিটালে। ইন্তিশার একা আছে, পাশে শুধু রাফাত। আপাতত ছেলেটার রেস্ট দরকার ভেবেই ইমন খান তাড়াহুড়ো করছে। গতকাল থেকে হসপিটালে ছেলেটা। খাবার টেবিলে বসে ইমন সাহেব বিরক্তি চেপে রাখতে পারলেন না। থানা, তাড়াতাড়ি এসো, পাশে বসো, নাস্তা সেরে নাও। ইন্তিশার একা আছে বলে গেলে চলবে? আর রীতি আনা কোথায়? বেলা গাড়িতে আসে, অথচ মেয়েটা এখনো মুখে কিছু দেয়নি। বাচ্চার জন্য এভাবে না খেয়ে বসে থাকা ভীষণ অস্বাভাবিকর। সেই সময় রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সানা বেগম, হাতে স্যালাড ভর্তি কাচের বাটি। চোখে মুখে ক্লান্তি থাকলেও সেটা আড়াল করে বাটিটা টেবিলে রেখে নীরবে স্বামীর পাশে এসে বসেন। এদিকে ইমন সাহেবের ডাকে উঠে দাঁড়ায় রিন্তি। ওর ভ্রু কুঁচকে গেছে, কারণ অহনার শরীর এখন 6 মাসের ভারে নড়াচড়া ভারী হয়ে উঠেছে। সিঁড়ি ভেঙে ওঠানামা করা ওর জন্য ডাক্তার একদম নিষেধ করেছে। এমন অবস্থায় একা নামা তো দূরের কথা, অহনার পাশে কারো না কারো সাহায্য সবসময় থাকা চাই। রায়হা ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়, মনে মনে বিড়বিড় করে, বিরক্তিকর যত সব। বাচ্চার জন্য এতটুকু সচেতন হওয়া দরকার, সেটাও পারে না। ততক্ষণে টেবিলে বসা ইমন সাহেব থমথমে কণ্ঠে আবারও বললেন, এসব হেলাফেলা একেবারে চলবে না। ওনাকে বলো নিয়ম মেনে চলা শিখতে হবে। আমাদের দায়িত্ব শুধু বাচ্চাকেই নয়, মাকে সুস্থ ও আগলে রাখা। ওদিকে ওপরের ঘরে বসে আছে অহনা, জানালার পাশে বসে কাচের ফাঁক দিয়ে রোদের হালকা আলো ঘরে ছড়িয়ে পড়েছে। এক হাতে নিজের ভারী হয়ে ওঠা পেটটা আলতো ছুঁয়ে থাকে। বুকের ভেতর অদ্ভুত এক ক্লান্তি আর অস্থিরতা। ইন্তিশারের জন্য গত 2টা দিন ইস্তিয়াক ওকে এড়িয়ে চলছে। অহনা কথা বলতে গেলেও মুখ ফিরিয়ে নিচ্ছে ইস্তিয়াক। স্বামীর অবস্থা বুঝতে পেরে অহনা চুপ করে থাকে। তবে গর্ভ অবস্থায় একজন মেয়ে স্বামীকে প্রয়োজন, সেটা ভেবেই অহনার মন বিষণ্ণ। অহনা মুহূর্তেই এক দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়।
নিচে যাওয়ার আগেই পা কেঁপে কেঁপে ওঠে মেয়েটার। শরীর যেন আর সায় দিচ্ছে না। নিজের সঙ্গে লড়াই করে নিচে নামার চেষ্টা করলেও ভেতরে ভয় কাজ করছে। হোঁচট খেলে যদি কোনো বিপদ ঘটে যায়। ঠিক তখনই দরজায় দেখা দিল রিন্তি। চেহারা বিরক্তি মাখা থাকলেও নরম গলায় বলে, ভাবি এসো, বড় আব্বু খুব রেগে আছেন। চলো আমি তোমাকে ধরে নিয়ে যাই। অহনা ঠোঁটে জোর করে এক ফোঁটা হাসি ফুটিয়ে মাথা নেড়ে সায় দিল। বেলা তখন 12টা। দিনের আলোতে যেন আরো গাঢ় হয়ে উঠেছে হাসপাতালের কেবিনটায়। দেওয়ালে টাঙানো মনিটরের আলো ধীরে ধীরে জ্বলছে নিভছে। ইন্তিশারের মুখে লাগানো অক্সিজেন মাস্ক ভেতরে বাইরে ছোট ছোট বাষ্প জমে উঠছে। ঘরের ভেতরে শ্বাস প্রশ্বাসের শব্দই একমাত্র প্রমাণ ও এখনো বেঁচে আছে। ঠিক তখনই করিডোরে নরম আলোয় ভেসে ওঠে এক অচেনা ছায়া। নার্সদের চোখ এড়িয়ে নিঃশব্দে দরজার নব ঘুরিয়ে কেবিনে ঢুকে পড়ে অজ্ঞাত একজন। কেবিনে ঢুকেই দরজা ভেতর থেকে বন্ধ করতেই মুহূর্তে ঘরটা যেন আরো শীতল হয়ে ওঠে। অজ্ঞাত চোখ দুটো হিংস্র শিয়ালের মতো চকচক করছে। ধীরে ধীরে কোমাতে থাকা ইন্তিশারের বিছানার কাছে এগিয়ে আসে এবার লোকটা। বন্ধ চোখজোড়া জীর্ণ মুখটার দিকে এক ঝলক নজর বুলিয়ে নিয়ে মুহূর্তের মধ্যেই অক্সিজেন মাস্কটা খুলে ফেলে ইন্তিশারের মুখ থেকে। মাস্কটা খসে পড়তেই ইন্তিশারের পুরো শরীর কেঁপে ওঠে। গলা শুকিয়ে আসছে, বুক ওঠানামা করছে দ্রুত। চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বালিশ ভিজিয়ে দেয়। শ্বাসের জন্য মুখ হাঁ করে তড়পাতে শুরু করে ইন্তিশার। ওর আঙ্গুলগুলো বাতাসে ছটফট করছে মরিয়া ভঙ্গিতে। অজ্ঞাত সেই মানুষটা তখন ঠোঁটে হিংস্র হাসি ফুটিয়ে তাকিয়ে আছে, মনে মনে পৈশাচিক আনন্দিমত্ত। যেন কারো মৃত্যু দেখাটা লোকটার সবচেয়ে বড় আনন্দ। ঠিক সেই মুহূর্তে দরজা হঠাৎ জোরে খুলে যায়। কাকতালীয় না, ভাগ্যক্রমে দরজার সামনে দাঁড়িয়ে আছে উষা আর রাফাত। উষাকে নেওয়ার জন্যই মূলত রাফাত নিচে নেমেছিল। তবে এর মধ্যে এমন কিছু ঘটবে কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। এদিকে উষা চোখের সামনে ঘটা দৃশ্যটা দেখে ওর বুকটা হিম হয়ে আসে, চিৎকার করে ওঠে। ইন্তিশার! চিৎকার দিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে উষা আর রাফাত। লোকটাকে ধরতে গেলে রাফাতকে কায়দা করে ধাক্কা মেরে বসে। রাফাত সোজা গিয়ে বেড সাইডে ধাক্কা খায়। কপালের একপাশে কেটে যায় মুহূর্তেই। তবে লোকটার সময় মতো পেছনে সরে যায়। আর হঠাৎ দরজা খুলে মিলিয়ে যায় করিডরে। যতক্ষণে রাফাত ধাওয়া করে ততক্ষণই লোকটা যেন মিলিয়ে গেছে। চারিদিকে খুঁজেও যখন কাউকে পায় না রাফাত, তখন কেবিনে ফিরে আসে। অন্যদিকে উষা কাপা হাতে তড়িঘড়ি করে ইন্তিশারের মুখে আবার অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয়। শ্বাসের শব্দ আবার ভেসে উঠতেই চোখে পানি চলে আসে। কাঁদতে কাঁদতে রাফাতকে বলে, ডাক্তার, ডাক্তার ডাকুন ভাইয়া, দ্রুত ডাকুন প্লিজ। গলার স্বর ভেঙে যায় উষার। হতবম্ব ভীত, আবারও মৃত্যু ভয়ে কাঁপছে। তবুও ইন্তিশারের হাত ধরে শক্ত করে চেপে ধরে থাকে, যেন এইবার আর কিছুতেই কাউকে কেড়ে নিতে দেবে না ওর ভালোবাসাকে। ইন্তিশারকে যে কেউ মারতে চেয়েছিল এখন আর তা কারো অজানা নেই। রাস্তায় থাকাকালীন অবস্থায় খবরটা পেয়ে দ্রুত এসেছে ইমন সাহেবরা। হাসপাতালের করিডোরে উত্তেজনা ঘন হয়ে আছে। দেওয়ালের আলো যেন আরো ম্লান, বাতাসে ভেসে বেড়াচ্ছে আতঙ্ক আর অব্যক্ত ক্রোধ। রাফাত আর ইস্তিয়াক করিডোরের একপাশে দাঁড়িয়ে গম্ভীর চেহারায় কিছু আলাপ করছে। দুজনের মুখে অস্বস্তির ছাপ, চোখে অদ্ভুত এক তীব্রতা। মনে হচ্ছে তারা কেউই বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না, বরং তাদের মনের ভেতরেই জেগে উঠছে অশান্ত এক ভয়। অন্যদিকে সানা বেগম যেন ভেঙে পড়লেন সম্পূর্ণ। মাথায় হাত দিয়ে কাঁদছেন অবিরাম আর প্রলাপ বকছেন। আমার ছেলেকে খুন করতে এসেছিল? কার এত সাহস? কার সাথে শত্রুতা করেছে ও? কি নিয়ে করেছে শত্রুতা? দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়েছে। করিডর জুড়ে তখন নিস্তব্ধতা। ডাক্তার সেই যে কেবিনে ঢুকেছে, এখনো বেরোবার স্বাদ নেই। সবাই অপেক্ষার ভারে যেন শ্বাস বন্ধ করে রেখেছে। সময় এগোচ্ছে ধীরে ভারী পায়ে। কেউ কথা বলছে না, কেবল মাঝে মাঝে সানা বেগমের কান্নার শব্দ ভেসে আসছে। এমনই এক সময় হঠাৎ কেবিনের দরজা খোলার শব্দ হয়। সবার দৃষ্টি ঝলকে ওঠে, চোখ গড়িয়ে পড়ে দরজায় থাকা ডাক্তারের দিকে। ডাক্তার মুখে সামান্য গাম্ভীর্য রেখেও যখন বলেন,
এটা চমৎকার না, অন্য কিছু জানি না। যেখানে ওনার জীবন সংশয় সেখানে তিনি রেসপন্স করছে। কংগ্রাচুলেশন মিস্টার খান, ডাক্তার ইন্তিশারে জ্ঞান ফিরেছে। সেই বাক্য যেন বজ্রাঘাতের মতো পড়ে সবার হৃদয়ে, কিন্তু এ বজ্রাঘাত ভয়ের নয়, আনন্দের। কয়েক মুহূর্ত কারোর শরীর সাড়া দেয় না, তারপর একসাথে যেন ফেটে পড়ে আবেগ। সানা বেগম কেঁদে ফেললেন হাওমাও করে। এতক্ষণ যে চোখ দুটো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, সেই চোখে এখন অশ্রু ঝরে আনন্দের। তিনি হাত তুলে সিলিংয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা বেঁচেছে। পাশে দাঁড়িয়ে থাকা রাফাত অবাক বিস্ময়ে কয়েক সেকেন্ড থম মেরে রইল, তারপর বুক ভরে নিঃশ্বাস টানে। ঠোঁটে ফুটে ওঠে এক রাস স্বস্তির হাসি। ভেতরে জমে থাকা দুশ্চিন্তার পাহাড় মুহূর্তেই একটু নরম হলো। ইস্তিয়াক রাফাতের কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, ভাইটা আমার আবার ফিরল। শুক্রিয়া করি সৃষ্টিকর্তার প্রতি, তিনি আমাদের নিরাশ করেনি। আলহামদুলিল্লাহ। এক কথাতেই সবার বুক ভরে ওঠে নতুন শক্তিতে। কেবিনের পাশে দাঁড়িয়ে থাকা উষার পা দুটো নড়বড় করে, কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছিল না। খবরটা শোনার পর উষার চোখ মুখ একবারে ঝলমল করে ওঠে। উষা বুকের ভেতর সন্তর্পণে নিজের হাত চেপে ধরল, যেন দম বন্ধ হয়ে আসছে। এতদিন ধরে জমে থাকা অপরাধ বোধ, ভয় আর অস্থিরতা হঠাৎ মিলিয়ে গিয়ে জায়গা নিল স্বস্তির ঢেউ। গাল দুটো লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করে। ওর চোখ ভিজে ওঠে, ঠোঁটে বুদবুদের মতো ফুটে ওঠে এক রাস হাসি। উষা আনন্দে ছোট্ট বাচ্চার মতো হাততালি দিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, আবার কি ওনার সাথে দেখা করতে পারি ডক্টর? আপাতত নয়, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সন্ধ্যা ছাড়া দেখা করা সম্ভব না। রোগীর ঘুম ভাঙলে সবাই যেতে পারবে, তবে তার আগে আমাদের রুটিন চেক আপ করতে হবে আবারও। ডাক্তার সতর্ক করে দিলেও যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবুও কারো মুখে হতাশা নেই। সবাই জানে যে মানুষটাকে সবাই প্রায় হারিয়ে ফেলেছিল, সে আবার ফিরে এসছে। আর সে আনন্দের কাছে অপেক্ষার কয়েকটা ঘন্টা কিছুই নয়। চোখ বুজে রেখেছে ইন্তিশার, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। আঘাত ভালোই লেগেছে, যখন থেকে জ্ঞান ফিরেছে তখন থেকে রেস্টে আছে। কাউকে ঢুকতে দেওয়া পর্যন্ত ডাক্তার বাধা দিয়েছে। মুখটা ফ্যাকাশে রং ধারণ করেছে, বাম ভ্রুয়ের মাঝ বরাবর একটা কাটা দাগ, সেখানে স্টিচ করা আছে, জায়গায় রক্ত জমাট বেঁধে আছে এখনো। ইন্তিশার পা নাড়াতে গেলে ব্যথায় কুকড়ে ওঠে, শুধু হাত দুটোর স্বাভাবিকভাবে নড়াচড়া করছে। সেভাবে কোনো আঘাত লাগেনি, তবে আঁচড় লেগেছে, কিছু জায়গায় ছুঁড়ে গেছে। এমন সময় চুপে চুপে কেবিনের স্টিলের নব মুচড়ে ভেতরে প্রবেশ করে উষা, চোরের মতো পা টিপে, যাতে ইন্তিশার বুঝতে না পারে। তবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রলাপটা আজ ফলাও হয়ে গেল উষার ক্ষেত্রেও। উষা শব্দহীনভাবে কেবিনে এসেও ইন্তিশার ভালোভাবে অনুভব করে যে কেউ এসেছে। নাকে ভেসে আসে মিষ্টি মেলি সুগন্ধ। ইন্তিশার বুঝে ফেলে কে এসেছে। দাম্ভিক পুরুষটার মুখে এক ফালি মিষ্টি হাসি ফুটে ওঠে। তবু উষা যেন বুঝতে না পারে সে জেগে আছে, অতএব ইন্তিশার চুপ করে থাকে, দেখবার জন্য যে ও কি আচরণ করে। ডক্টর সাহেব, আপনি কি ঘুমিয়ে? জেগে থাকলে তাকান না আমার দিকে, কথা আছে ভীষণ দরকারি। ইন্তিশার তবুও চোখ মেলে না, বরং আরো ঘাপটি মেরে থাকে। উষা তার অসভ্য ডাক্তারের দিকে চেয়ে আবারও শোধায়, ডক্টর সাহেব শুনছেন? এবার আধো আধো চোখে চেয়ে উত্তর দেয়, জেগে আছে। এবার উসখুস করতে শুরু করে উষা। সে যা বলতে এসেছিল তা এখন বলতে পারছে না, ভীষণ লজ্জা করছে ওর। যতটা সহজ ভেবেছিল অতটা সহজ নয়, ভালোই বুঝতে পারে। ডাগর চোখের রমণী খুব অস্থিরতা নিয়ে চারিদিকে নজর বোলায় উষা, তবু ওর অস্থিরতা কমে না। মনে মনে নিজেকে শাসিয়ে ওঠে। এদিকে ওর দিকে চেয়ে থাকা ইন্তিশার বুঝতে পারে উষার অস্থিরতা। ওকে স্বাভাবিক করতে ইন্তিশার বলে, কিছু বলবে? না বলে যেতে পারো, আমি ঘুমাবো। টোটালি রেস্ট নিড। তড়িৎ গতিতে উষা চোখ মিলিয়ে ফেলে ইন্তিশারের চোখে। যতটা সরলতার সাথে বললে উষার কথায় রাজি হবে, ততটা নরম স্বরে উষা বলে, আপনাকে বিয়ে করতে চাই ডক্টর সাহেব। আপনি রাজি হলে বিয়েটা আমি আজই করতে চাই। একটুও সময় নষ্ট করার মতো মানসিকতা নেই আমার। আপনি কি রাজি আমায় বিয়ে করতে? ইন্তিশার বিস্ময়ে নড়ে ওঠে, বিষম খেয়ে কাশতে শুরু করে।
যতটা সরল ভেবেছিল উষা ততটা নয়, বরং বেশ চঞ্চল। এদিকে উষা ছুটে গিয়ে পানির গ্লাস ইন্তিশারের ঠোঁটে ধরিয়ে দেয়। কয়েক চুমুক পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে ইন্তিশার। হঠাৎ এমন প্রস্তাব কেন? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে পরিবর্তন কেন? আমাকে আবার দ্বিতীয়বারের মতো কমে পাঠানোর কোনো প্ল্যান করছেন না তো? উষা প্রশ্ন করে অস্থিরভাবে। এমন কথা বলবে না রেড চেরি। তখন যা বলেছি সব ছিল মনের বিরুদ্ধে। এখন আমি সজ্ঞানে চাই আপনাকে বিয়ে করতে। ব- ভালোবাসি আমি আপনাকে। ইন্তিশারও চোখের দিকে চেয়ে বলে, কি বললে তুমি? যা শুনতে পেরেছেন, ভালোবাসি আমি আপনাকে। আর ভালোবেসে বিয়েটা করতে চাই। আপনার ডজন খানেক বাচ্চার মা হতে চাই। বানাবেন আপনার বউ? ইন্তিশার যেন নির্জীব, ঠোঁটে কোনো কথা নেই, তবে চোখে মুখে উপচে পড়া এক আনন্দ। নিজের মধ্যে আনন্দটা চেপে ইন্তিশার স্বভাবস্বরূপ গম্ভীরতা টেনে শুধায়। আচ্ছা এসো, একটু সময় নষ্ট না করে। উষা কথা মতো সোজা ইন্তিশারের কাছে এসে থামে। ইন্তিশারের বেডের ফাঁকা জায়গাটুকু দখল করে নেয় উষা, যেন স্বভাব সিদ্ধ কৌশলী ওর উপস্থিতি সম্পূর্ণ দখলে নেওয়ার ইঙ্গিত দেয়। ধীরে ধীরে নিঃশ্বাসের মতো হালকা স্পর্শে উষা ইন্তিশারের কোমর জড়িয়ে নেয়। ইন্তিশারের দেহ যেন হালকা দুলতে শুরু করে। ইন্তিশার উষা নরম আঙ্গুলগুলো শক্ত করে ধরে ফেলে, যেন দেহের প্রতিটি অস্থি ও কোমর জুড়ে নিরাপত্তার বাঁধন হয়ে দাঁড়ায়। উষার মৃদু গন্ধ নাকে ভেসে আসে, শরীরের প্রতিটি কোষ যেন সাড়া দেয়। বুকের ভেতর ধুকপুক করা হৃদস্পন্দন যেন দুজনের মধ্যে এক সুরে মিলিত হয়। মুখটা ইন্তিশারের কাঁধে রেখে সঙ্গে সঙ্গে উষা ফিসফিস কণ্ঠে বলে ওঠে, আর পালাবেন না তো আমার কাছ থেকে? এতদিন যা কিছু হয়েছে ভুলে যান না সবটা। আমি শুধু শুধু এখন আপনার কাছে থাকতে চাই ডক্টর সাহেব। ইন্তিশারও আলতো চাপে উষার কোমর জড়িয়ে রেখে চোখে চোখ রেখে বলে, আজকে কি মিস থেকে মিসেস হবে? এই অধমাস সুস্থ হওয়ার সময়টুকু কপালে মিলবে না? লাজরাঙা মুখে তীব্র অধিকার বোধ নিয়ে তৎক্ষণাৎ উষা প্রস্তাব রাখে, না, একটুও সময় মিলবে না। বরং বিয়ের পর আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব একমাত্র আমার হবে। নির্লজ্জ বজ্জাত নার্সগুলো কেমন ড্যাব ড্যাব চোখে আপনাকে দেখতে থাকে। আমার ভীষণ রাগ লাগে তখন, ইচ্ছে করে চোখগুলোতে গুঁড়ো মরিচ লাগিয়ে দিই একদম। পেট ফাটানো হাসিতে জবাব আসে, আর এই জেলাস বেবি গার্ল, কেমন পুরুষও স্মেল নাকে ঠেকছে। উষা হাত দুটো সাবধানে সরিয়ে নিয়ে সোজা ইন্তিশারের গালে রাখে। ইন্তিশার অবাক হলেও মুহূর্তটা উপভোগ করে। ইন্তিশার মনে করে উষা হয়তো রেগে বলবে সে জেলাস না, একটুও না, তার সাথে তর্ক করবে এই নিয়ে। তবে ওকে আরেক দফা চমকে দিয়ে উষা কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে হেসকে তুলে ফেলে। চোখ দুটো লাল করে তীর তীর করা কম্পায়মান ঠোঁটজোড়া ফাঁক করে বলে, হ্যাঁ আমি জেলাস, ভীষণ জেলাস। আপনাকে হারাতে চাই না আমি। আপনার হয়ে থাকতে চাই আমি আজীবন। সেখানে যদি কেউ আপনার দিকে নজর দেয় তার চোখ উপড়ে ফেলবো আমি। আপনার ব্যাপারে নো কম্প্রোমাইজ। ওকে ওকে, স্টপ ক্রাইং বেবি গার্ল, আমি সব ব্যবস্থা করছি। বলে ইন্তিশার ওর ব্যথায় ভরা শরীরের বাম পাশে সন্তর্পণে উষার মাথাটা চেপে ধরে। চোখ বন্ধ করে নিজের মাথাটা উষার মাথার উপর চেপে রাখে। ইন্তিশারের থুতনি গিয়ে ঠেকেছে উষার মাথার উপরই ভাগে। এদিকে উষা পরম যত্নে নিজের ভারসাম্য ছেড়ে দেয় রেড চেরির বুকে।